কি অবস্থা সবার বাচ্চা কাচ্চারা? তো আশা করি সবাই ভালো আছো। তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। আমি দেখি আসলে সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। তো সবাই দ্রুত ক্লাসে জয়েন করে ফেলো। ভাইয়া দেখছি সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা। চলো চলো সবাই দ্রুত ক্লাসে জয়েন করি। চলো চলো সবাই দ্রুত ক্লাসে জয়েন করি। চলো চলো সবাই দ্রুত ক্লাসে জয়েন করি। আচ্ছা, সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। আমি জাস্ট একটু শেয়ার করে দিই। কোথায় শেয়ার কই? শেয়ার হয়ে গেল। সব তো ঠিকই আছে, সব ঠিক আছে। ওকে, সব ঠিকই আছে। গ্রুপে কই? ওকে, চলো সবাই আমরা জয়েন করে ফেলি এবং আমাদের আজকের ক্লাসের মজা নেই। চলো আজকের ক্লাসের মজা নেওয়া শুরু করি। আমি আর 2-1 মিনিট সময় অপেক্ষা করি, এর মধ্যে সবাই জয়েন করে ফেলো। হ্যাঁ, আর এখন পার্সোনালি কেউ যদি মেসেজ দাও, ভাই আসলে দেখতে পাবো না, কারণ ভাই এখন ক্লাসে জয়েন করে ফেলেছি। তো মেসেজ দেওয়া থাকলেও অপেক্ষা করতে হবে। আমি ক্লাস শেষ করে অবশ্যই তোমাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তো ক্লাস শুরু করার আগে বলে দিচ্ছি আমাদের কিন্তু কন্টেস্ট চলছে আমাদের ফেসবুক গ্রুপে। আমাদের শিক্ষাঙ্গনের কন্টেস্ট চলছে, আমার কলেজ সবার সেরা। এই শীর্ষক কন্টেস্টে যারা যারা অংশগ্রহণ করেছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করার জন্য এবং আমাদের যে শিক্ষাঙ্গনের পরিবেশ সেটাকে হচ্ছে কি রাখার জন্য, সেটাকে হচ্ছে সচল রাখার জন্য বা হচ্ছে উৎসবমুখর রাখার জন্য। তো আলহামদুলিল্লাহ তোমাদের ক্লাস শুরু করেছি। বৃষ্টি শুরু হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে। এই বৃষ্টির মধ্যে তাহলে আজকে ক্লাসটা নিতে বেশ ভালো লাগবে। আজকে আসলে আমাদের আবার ফোরকাস্টে দেখাচ্ছিল, যে ওয়েদার ফোরকাস্টিং এ দেখাচ্ছিল বৃষ্টি হবে বিকাল 4টায়। তো যাক, ফাইনালি রাত 8টা বাজে, ক্লাসেও ঢুকলাম, বৃষ্টিও শুরু হয়ে গেল। ঠিক আছে, তো আজকে কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসে জয়েন করে ফেলেছো এবং যারা যারা তোমরা ক্লাসে জয়েন করে ফেলেছো সবাই অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবে তোমাদের টাইমলাইনে। প্লাস হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যাতে করে তারা সবাই ক্লাসটা করতে পারে। ঠিক আছে, সবাই মিলে যাতে ক্লাসটা করতে পারো সেজন্য ক্লাসটাকে শেয়ার করে দাও। তো আমি দেখতে পাচ্ছি সোমায়া চলে আসছে, তারপর সানজিদা, সামিয়া, জান্নাতুল প্রীতি, সবাইকে ওয়ালাইকুম আসসালাম, সবাইকে আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে তাহলে চলো আমাদের ক্লাস শুরু করি, ঠিক আছে? তো আরও একটা কথা বলছি, সেটা হচ্ছে আমাদের এসএসসি 2025 ব্যাচ যারা আছো, এসএসসি 2025 ব্যাচ, তাদের মধ্যে অনেকেই আমাকে পার্সোনালি নক করেছে যে ভাই আমাদের জন্য একটা কোর্স এনরোল করেন।
একটা পেইড কোর্স আমাদের সবার জন্য আপনি এনরোল করেন। তো আসলে অনেক ব্যস্ততা থাকে, অনেক ব্যস্ততার ভিড়েও আমি আসলে তাদেরকে হতাশ করতে চাচ্ছি না, কারণ তারা দেখছে যে তাদের সিনিয়র ভাইয়া আপুরা দিব্যি ক্লাস করে বেড়াচ্ছে, ঠিক আছে। এবং সেই ক্ষেত্রে তাদেরও একটা দাবি থাকে যে ভাই আমাদের জন্য কিছু একটা করেন। তো তোমাদের জন্য ভাইয়া নিয়ে আসছি কোর্স। আমাদের কোর্স শুরু হবে নভেম্বরের 1 তারিখ থেকে। আমি একটু লিখে দেই যারা যারা আছো, কলেজের যারা এখন ক্লাস দেখছো, তোমাদের ছোট ভাই বোনদেরকে একটু বলে দিও ভাইয়া, নভেম্বরের 1 তারিখ থেকে, ফার্স্ট নভেম্বর, ঠিক আছে, ফার্স্ট নভেম্বর থেকে আমাদের যে স্কুল সেকশন আছে এসএসসি 2025 ব্যাচ, সেই এসএসসি 2025 ব্যাচের জন্য আমাদের শুরু হচ্ছে পেইড কোর্স সম্পর্কে বিস্তারিত আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তাছাড়াও কেউ যদি জানতে চাও বিস্তারিত, ভাইয়ের সাথে যোগাযোগ করে নিবা। কোর্সটা 2 ভাগে বিভক্ত। আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথ, এই 3টি কোর্সের জন্য আমরা প্রাইস নির্ধারণ করেছি 3000 টাকা মাত্র। এই কোর্স প্যাকেজের মধ্যে আমাদের কি কি থাকবে? এই প্যাকেজের মধ্যে আমাদের থাকবে ক্লাস তো থাকবেই, ক্লাসের মধ্যে সিকিউ, এমসিকিউ, বেসিক সবকিছুই পড়ানো হবে। পাশাপাশি ওই ক্লাসের পিডিএফ ক্লাসের শেষে দিয়ে দেওয়া হবে, যেমনটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তার বাইরে আমাদের মডেল টেস্ট নেওয়া হবে। আমাদের কোর্স হচ্ছে রান হবে নভেম্বরের 1 থেকে আমাদের জানুয়ারির 15 পর্যন্ত। আলহামদুলিল্লাহ বৃষ্টি অনেক বেশি পড়ছে, আমি আসলে বৃষ্টির সাউন্ড তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। তো আমাদের বৃষ্টি কিন্তু অনেক পড়ছে এখন ব্রাহ্মণবাড়িয়া। তো এখন হচ্ছে, তারপর আমি বলি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, এটা হচ্ছে আমাদের সায়েন্স ফ্যাকাল্টির জন্য, যারা শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য 3000 টাকার কোর্স। এখানে আমাদের জানুয়ারি 15 পর্যন্ত আমাদের কোর্সটা রান করবে। তার মানে আমি জানুয়ারি 15 তারিখের মধ্যে ইনশাআল্লাহ ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের সবগুলো অধ্যায়ের সিকিউ, এমসিকিউ, বেসিক সবকিছু তোমাদেরকে পড়িয়ে দেব যারা এসএসসি 25 ব্যাচ আছো। পাশাপাশি আমি কি করব, পাশাপাশি এবং এটা একটা কথা মনে রাখবা, যদি তোমরা 30 অক্টোবরের মধ্যে যারা যারা ভর্তি হবে, তারা যদি 30 অক্টোবরের মধ্যে যদি ভর্তি হও, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য এটা 30% ডিসকাউন্ট থাকবে। তার মানে তাদের জন্য এটা মাত্র 2100 টাকা। এটা আমরা লঞ্চ করব আগামীকাল। এটা নিয়ে আমি একটা লাইভ করব সন্ধ্যা 7টায়, সেখানে আরো বিস্তারিত আমি তোমাদেরকে এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আর এর বাইরে সবার জন্য, আর্টস কমার্স তারা মন খারাপ করবে না যে ভাই আমাদের জন্য কিছু করেন। ভাই সবার জন্য সবচেয়ে ভয়ের ব্যাপার হচ্ছে জেনারেল ম্যাথ, যেটাকে আমরা গণিত বলি, যেটাকে তোমরা সাধারণ গণিত বলো, ঠিক আছে। তো এই জেনারেল ম্যাথের জন্য আমরা কি করব, এই যে জেনারেল ম্যাথ কোর্স, এই জেনারেল ম্যাথ কোর্সের জন্য আমাদের থাকবে সেম জিনিস, এবং জেনারেল ম্যাথ কোর্সটার প্যাকেজ মাত্র 1000 টাকা। এবং এটার মধ্যে ভাই আমি আর লেস কি করব, তোমরাই বলো। 3 মাসের একটা কোর্স, নভেম্বরের 1 থেকে জানুয়ারি 30 পর্যন্ত কোর্সের ভেতর তোমাদেরকে পড়াচ্ছি। কোর্সের মধ্যে তোমাদের পিডিএফ আছে, কোর্সের মধ্যে তোমাদের বেসিক, সিকিউ, এমসিকিউ সব আছে। তারপর আবার মডেল টেস্টও কিন্তু একটা না। এই যে কোর্সটা ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, সেটার মডেল টেস্ট আমাদের 5 সেট করে কোর্স পরীক্ষা হবে। মানে প্রত্যেকটা বিষয়ের উপর, ফিজিক্সের উপর 5 সেট এমসিকিউ, 2 সেট সিকিউ। কেমিস্ট্রিও সেম 5 সেট এমসিকিউ, 2 সেট সিকিউ। হায়ার ম্যাথও সেম 5 সেট এমসিকিউ, 2 সেট সিকিউ। তাহলে টোটাল আমরা যদি বলি 15 সেট এমসিকিউ কোশ্চেন মডেল টেস্ট এবং 6 সেট সিকিউ মডেল টেস্ট হবে আমাদের, যেটা আমাদের হবে 15 তারিখের পর থেকে, জানুয়ারি 16 তারিখ থেকে শুরু হবে। আর এই জেনারেল ম্যাথের জন্য কি হবে ভাইয়া, জেনারেল ম্যাথের জন্য আমাদের পার্ট আছে 4টা। বীজগণিত অংশের জন্য আমাদের থাকবে 2টা সিকিউ প্লাস এমসিকিউ মডেল টেস্ট। তারপর জ্যামিতি এবং পরিসংখ্যানকে একসাথে করে 2টা সিকিউ এবং এমসিকিউ মডেল টেস্ট। তারপর আমাদের থাকবে যে ত্রিকোণমিতি, পরিমিতি, দূরত্ব, উচ্চতা, সেটার উপর 2টা সিকিউ, 2টা এমসিকিউ মডেল টেস্ট। আর সব মিলিয়ে পুরো বইয়ের উপর আমাদের থাকবে 2 সেট সিকিউ এবং 2 সেট এমসিকিউ মডেল টেস্ট। এই সব কিছু কিন্তু এসএসসি 25 ব্যাচের স্টুডেন্টরা, এটা সবার জন্য। এইটা আমাদের আর্টস, আমাদের কমার্স এবং আমাদের সায়েন্স সবার জন্য এই কোর্সটা কিন্তু উন্মুক্ত। ব্যাপারটা এরকম না যে ভাই আমি তো সায়েন্সে পড়ি না, আমি কোর্সটা করতে পারবো। ভাই জেনারেল ম্যাথ তো তোমার আছে, তাহলে পারবা না কেন? অবশ্যই পারবা, ঠিক আছে। তো এই ছিল আমাদের বিজ্ঞাপন দেওয়া শেষ। ওকে, চলেন এখন তাহলে আমরা আজকে পড়াই চলে যাই। তো আমি এটাকে ক্লিয়ার করে ফেলি, হ্যাঁ, এটা আমি কালকে আবার এটা নিয়ে পরে আলাপ করব। তো চলো আমরা ক্লিয়ার করলাম, এখন আমরা চলো দেখি। আচ্ছা চলো আমরা এখন দেখে ফেলি যে আমাদের আমরা এখন একটু দেখি। আচ্ছা ঠিক আছে, সাউন্ড ঠিক আছে। তো আমি একটু দেখি, আমাদের নাদিয়া চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম। শ্রাবন্তী আসছে, আদাব ভাইয়া। তো ঠিক আছে, তাহলে আমরা এখন আমাদের পড়াশোনায় চলে আসি। হ্যাঁ, পড়াশোনায় চলে আসি। আজকে যে কি শান্তি লাগতেছে, এখন বৃষ্টি হচ্ছে, ব্যাপারটা যে কতটা শান্তির এটা আসলে বলতে পারবো না তোমাদেরকে, বুঝছো? তাহলে আমাদের গতকাল আমরা কতটুকু পর্যন্ত পড়েছিলাম ভাইয়া? গতকাল আমরা পড়েছিলাম তাপগতীয় চলক 3টা, এবং সেই 3টা তাপগতীয় চলকের মাধ্যমে আমরা তাপগতীয় প্রক্রিয়া পাই মোট 4টা।
সমচাপ, সম আয়তন, সমষ্ণ, রুদ্ধতাপীয়। তো ওই জিনিসগুলো আমরা গতকাল পড়েছি। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা মেইনলি আমাদের এখন বাজে 8:17, তো আমাদের ক্লাসটা এখন শুরু হবে। তো একটা কাজ করি ভাই, একটু টাইমার সেট করি, তো দেখি তো আমাদের কতক্ষণ ক্লাস নেই আজকে আমরা কতক্ষণ ক্লাস নেই সেটা একটু টাইমার সেট করে দিই। হ্যাঁ, টাইমার সেট করে দিই। ওকে, তাহলে চলো আমরা আমাদের টাইমারটা সেট করে দিলাম, এবং টাইমার সেট করে আজকে আমরা দেখবো যে আমরা আসলে কতক্ষণ পর্যন্ত ক্লাস নিতে পারি। ওকে, ক্লাস শেষে একদম সব শেষে তোমরা কি করবা, একটা স্ক্রিনশট নিয়ে নিবা, ঠিক আছে? ভাইয়ার একটা ফটো তুলে ফেলবা। ওকে, সবাই মিলে আমরা হচ্ছে একটা ফটো তুলে ফেলবো, যেটা হচ্ছে স্মৃতি হিসেবে থাকবে যে আজকে একটা বৃষ্টি স্নাত রাতে আমরা হচ্ছে একটা ক্লাস করেছি, ফিজিক্সের ক্লাস। ঠিক আছে, তাহলে চলো আমরা শুরু করে দেই। আমাদের আজকের ক্লাসে আমরা প্রথম যে টপিকটা পড়ব সেটা হচ্ছে শক্তির নিত্যতা। সেটা হচ্ছে শক্তির নিত্যতা ও তাপ শক্তি। সূত্র সেটা কি? শক্তির নিত্যতা ও তাপ শক্তি। এটা নিয়ে আমাদের আজকে পড়াশোনা শুরু। চলেন শুরু করি। চলো, শক্তির নিত্যতা ও তাপ শক্তি। শক্তির নিত্যতা ও তাপ শক্তি, এটা থেকে ভাই আমাদের কি আসবে? আমাদের সিকিউতে প্রশ্ন আসে, শক্তির নিত্যতা ও তাপ শক্তি। নিত্যতা ও তাপ শক্তি, এটা থেকে আমাদের ভালো সিকিউ আসে, এটা থেকে আমাদের সিকিউ আসে। ঠিক আছে, শক্তি, নিত্যতা ও তাপ শক্তি, এটা থেকে আমাদের সিকিউ আসবে। তো ভাইয়া এটা থেকে আমাদের সিকিউ আসলে আমরা কিভাবে আনসার করব? দেখো, এ সকল সমস্যায় আমরা ধরে নিব, এই সকল যে সমস্যাগুলো আছে এই ধরনের অঙ্কে যখন আসবে, এই ধরনের অঙ্কে আমরা ধরে নিব সকল বিভব বা গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। মানে আমরা এইচএসসি সিলেবাসের জন্য আমরা ধরে নিব যত ধরনের বিভব শক্তি আছে, যত ধরনের গতিশক্তি আছে, সবকিছু শুধুমাত্র তাপ শক্তিতে রূপান্তরিত হয়, অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হয় না। এটা আমাদের একটা কমন একটা মেথড। ঠিক আছে, তো আমরা এখানে ধরে নিই, এই জিনিসটা আমরা একটু লিখে ফেলি। হ্যাঁ, চলো, এখানে এই অঙ্কে মানে প্রশ্নে যদি এই অঙ্কটা যদি দেয়া থাকে, এ সকল সমস্যায় আমরা ধরে নিব, এ সকল সমস্যায় আমরা ধরে নিব, কি ধরে নিব ভাইয়া? ধরে নিব যে সকল বিভব শক্তি, যত বিভব শক্তি বা আমাদের যত গতিশক্তি থাকবে, ধরে নিব যত বিভব শক্তি মানে ইপি, বিভব শক্তি মানে কি? ইপি, পটেনশিয়াল এনার্জি, বা গতিশক্তি মানে কি? কাইনেটিক এনার্জি, ইকে, যত বিভব শক্তি বা গতিশক্তি থাকবে সবই তাপ শক্তিতে রূপান্তরিত হবে, সবই তাপ শক্তিতে রূপান্তরিত হবে, অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হবে না, সবকিছুই আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, এটা আমাদের রুলস, এটা আমাদের থাম্ব রুলস। তো আমরা ধরে নিব যে আমাদের যত ধরনের শক্তি থাকবে সবই হচ্ছে আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হবে। ঠিক আছে, সবই আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হবে। বুঝছি, আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। ঠিক আছে, তো আমরা এখন চলো দেখি। তাহলে ধরো তুমি উপর থেকে কোন একটা জিনিস ফেলে দিয়েছো, এটা যখন নিচে পড়বে, মনে করো তুমি পাহাড়ের চূড়া থেকে এক খণ্ড বরফ ফেলেছো, তোমার এটা মাটিতে পড়ার আগেই সে মনে করো এটা যখন মাটিতে পড়েছে সে আর বরফ নাই। কেন? কারণ আশেপাশের চাপ এবং তাপমাত্রার কারণে বরফটা নিচেও যেমন পড়ছে, ঠিক তেমনি ভাবে সে কি হচ্ছে? গলিত হচ্ছে না, তরলে পরিণত হচ্ছে, পানিতে পরিণত হচ্ছে। তাহলে এই জায়গায় তোমার কোন শক্তিটা তোমার আসলে তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে ভাইয়া? বরফ তুমি যখন ফেলে দিচ্ছ উপর থেকে নিচে, তখন হচ্ছে তোমার উপর থেকে নিচে পড়ার সময় সে কিন্তু গতিশক্তি প্রাপ্ত হচ্ছে, তার মানে এখানে গতিশক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই সকল সমস্যায় বলছি না, বিভব শক্তি বা গতিশক্তি হিসেবে যা পাবো সবকিছুকে আমরা তাপ শক্তিতে রূপান্তরিত করব। মনে করো তুমি একটা বন্দুক থেকে একটা গুলি ছুঁড়ে মারলা, তাহলে এখানে বলবে এখানে তাপ শক্তি কতটুকু তৈরি হয়েছে বলো। তাহলে বন্দুক থেকে যদি গুলি ছুঁড়ে মারো তাহলে এটা কি? গতিশক্তি না? তাহলে গতিশক্তিটাই তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে বলে আমরা ধরে নিব। তাহলে আমাদের এই যে শক্তির নিত্যতা ও তাপ শক্তির কনসেপ্ট, এই কনসেপ্টে আমরা সবসময় ধরে নিব আমাদের যে তাপ শক্তিটা তৈরি হবে সেটা হয়তো বিভব শক্তির সমান অথবা গতিশক্তির সমান। ঠিক আছে, চলো দেখি। যদি তাপমাত্রার পরিবর্তন হয়, যদি তাপমাত্রার পরিবর্তন হয়, তাহলে আমরা একটু লিখি। আমরা জানি তাপশক্তি দুই ভাবে পরিবর্তন হইতে পারে। একটা বস্তুর তাপমাত্রার পরিবর্তন করলে, মানে তাপমাত্রা 20 থেকে তুমি 100 ডিগ্রি করলা,
আরেকটা হচ্ছে বরফকে পানি বানাইলা বা পানিকে বাষ্প বানাইলা। এই জিনিসগুলো তোমরা সবাই 9-10-এ পড়ে আসছো যে আমাদের এলএফ বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ 3,36,000 জুল পার কেজি, পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ এলবি 22,68,000 জুল পার কেজি। এই কনসেপ্টগুলো কিন্তু 9-10-এর ষষ্ঠ অধ্যায়ে ছিল, ফিজিক্সের ষষ্ঠ অধ্যায়ে ছিল। তাহলে খেয়াল করো, আমরা প্রথমে কি লিখছি? আমরা প্রথমে লিখছি যদি তাপমাত্রার পরিবর্তন হয়। চলো লিখি যদি তাপমাত্রার পরিবর্তন হয়, তাপমাত্রার পরিবর্তন হলে তাপমাত্রার পরিবর্তন হলে কিউ ইকুয়াল টু কি? তাপশক্তি ইকুয়াল টু কি? ms ডেল থিটা। যারা জানো না জেনে নাও, তাপমাত্রা পরিবর্তন হলে কিউ মানে তাপশক্তি ইকুয়াল টু হবে ms ডেল থিটা। এখানে m কি? যেই বস্তুটার তুমি তাপমাত্রা নিয়ে খেলাধুলা করছো, মানে যে বস্তুটাকে নিয়ে তুমি খেলাধুলা করছো তার ভর হচ্ছে m। যেমন তুমি বরফ নিয়ে যদি কাজ করো তাহলে বরফের ভর দেওয়া থাকবে, সেটা হচ্ছে m। s কি? ওই বস্তুটার আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপের একক কি? জুল পার কেজি পার কেলভিন। ডেল থিটা কি? তাপমাত্রার পরিবর্তন। ডেল থিটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন। তাহলে এই তাপমাত্রার পরিবর্তন এটা কিসের সমান হবে ভাইয়া? এই তাপ শক্তিটা কিসের সমান? আইদার বিভব শক্তি অর গতি শক্তি। তাহলে আইদার পটেনশিয়াল এনার্জি অর কাইনেটিক এনার্জি। তার মানে আমাদের যে তাপ শক্তি, যে হিট, সেটা পটেনশিয়াল এনার্জি অথবা কাইনেটিক এনার্জির সমান হবে। তাহলে আমাদের এটা হয়তোবা ইপি এর সমান হবে অথবা ইকে এর সমান হবে। তাহলে ইপি অথবা ইকে এর সমান হবে। এখন ইপি কে আমরা আসলে কি দিয়ে প্রকাশ করি ভাইয়া? mgh দিয়ে প্রকাশ করি। তাহলে ইপি সমান আমরা আসলে কত লিখবো? ইপি মানে কি? mgh। আর ইকে মানে কি? হাফ এম ভি স্কোয়ার। তাহলে এটা সমান হবে mgh, এটার সমান হবে আমাদের হাফ এম ভি স্কোয়ার। তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে আমাদের যদি বস্তুর তাপমাত্রার যদি পরিবর্তন হয়, যদি বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে, আচ্ছা এটা একটু মুছে একটু দূরে লিখি, না হলে আসলে দেখতে খুব বিশ্রী লাগবে। যদি বস্তুর তাপমাত্রার যদি পরিবর্তন হয় তাহলে আমরা কি বলতে পারি? বলো যদি বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় তাহলে ms কিউ তাপ ms ডেল থিটা ইকুয়াল টু কি হবে? বিভব শক্তির সমান অথবা গতি শক্তির সমান। গতি শক্তি ইকে, এবং এই ইকে মানে কি? ইকে মানে হচ্ছে আমাদের হাফ এম ভি স্কোয়ার এর সমান হবে। তাহলে এই রুলসটা আমরা একটু মনে রাখবো, ঠিক আছে? আমাদের ম্যাথে কাজে লাগবে। আজকে হয়তো এই রিলেটেড ম্যাথ আমরা করব। তাহলে আমরা কি দেখলাম? তাপমাত্রা পরিবর্তন হলে আমাদের তাপ শক্তি কিউ ইকুয়াল টু আসবে ms ডেল থিটা, এবং এই ms ডেল থিটা বিভব শক্তি mgh এর সমান হবে যদি বস্তুকে তুমি যদি তার অবস্থার পরিবর্তন করো, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যদি তুলে রাখো তাহলে mgh, আর তুমি যদি তাকে যদি নিক্ষেপ করো, ছুঁড়ে মারো, বন্দুকের গুলি হতে পারে, উপর থেকে নিক্ষিপ্ত বস্তু হতে পারে, বা উপরের দিকে কোন একটা বস্তু নিক্ষেপ করেছো, বা উপর থেকে কোন একটা বস্তু নিচে পড়ছে, পড়ন্ত বস্তু হতে পারে, সেই ক্ষেত্রে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ারের সমান হবে। তারপরে দেখি আমরা, তারপরে দেখি যদি বস্তুর তাপমাত্রার পরিবর্তন না হয়ে যদি বস্তুর অবস্থার পরিবর্তন হয়, লিখো যদি বস্তুর অবস্থার পরিবর্তন হয়, যদি অবস্থার পরিবর্তন হয়, তার মানে একটা বরফের টুকরা তুমি উপর থেকে ছুঁড়ে মেরেছো, সেটা মাটিতে পড়তে পড়তে সে পানি হয়ে গেছে, তাহলে কি অবস্থার পরিবর্তন হয়েছে? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বরফ, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পানি হয়ে গেছে। তাহলে যদি অবস্থার পরিবর্তন হয়, অবস্থার পরিবর্তন হলে আমাদের এই কিউ ইকুয়াল টু ms ডেল থিটা, এটা আমাদের কত আসবে? যদি পানির জন্য হয়, বরফ থেকে পানি, তাহলে mlf, আর যদি পানি থেকে বাষ্প হয় তাহলে mlv। ঠিক আছে? তাহলে এটা হবে mlf অথবা mlv। তাহলে আচ্ছা এখানে ms ডেল থিটা হবে না, সরি, এটা ms ডেল থিটা হবে না। তার মানে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা হবে যদি বরফ থেকে পানি হয়, যদি বরফ থেকে পানি হয় তাহলে কিউ ইকুয়াল টু mlf, আর যদি পানি থেকে বরফ হয় তাহলে কিউ ইকুয়াল টু mlv, এবং এগুলো সমান কি আসবে? ইপি অথবা ইকে। যদি বিভব শক্তির জন্য হয় তাহলে কিউ ইকুয়াল টু হবে ইপি, যদি গতি শক্তির জন্য হয় তাহলে কিউ ইকুয়াল টু হবে ইকে। তাহলে এটা হবে আমাদের ইপি, এটা হবে ইকে। তাহলে যদি বিভব শক্তির জন্য হয় mgh, গতি শক্তির জন্য হলে হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে? তো আমি জিনিসগুলো আরো ক্লিয়ারলি তোমাদেরকে বোঝাবো যাতে করে তোমরা এটা একদম ভালো করে বুঝে যাও। আশা করি এতটুক পর্যন্ত সবার লেখা হয়ে গিয়েছে। তো আমি একটু দেখি তো কে কে ক্লাসে আছো। আমি দেখতে পাচ্ছি আমাদের মোনালিসা আছে, নাদিয়া আছে, তারপর আমাদের কে আছে,
আমাদের হচ্ছে অহনা আছে, নবনী আছে, তারপর আচ্ছা অদূর আলো। অদূর আলো তোমার প্রকৃত নাম কি ভাইয়া একটু আমাকে বললে একটু ভালো হয়, তাহলে আসলে অদূর আলো তো আসলে নাম হয় না। ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, তাহলে আমরা আমাদের এই টপিক যেটা আমরা পড়লাম সেই টপিকটাকে চলো আমরা আবার একটু রিভাইজ দেই, আবার একটু অন্যভাবে আবার একটু দেখি, ঠিক আছে? আচ্ছা দাঁড়াও, আমি আগে একটু ঠিক করে নেই। আমি আসলে ক্লাসটা খুঁজে পাচ্ছি না, আমার নিজের ক্লাস আমি নিজেই খুঁজে পাচ্ছি না। আচ্ছা এই যে পাইলাম, ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তাহলে এখন চলো আমরা এই জিনিসগুলোকে একটু আরেকবার একটু বুঝি। খেয়াল করো, শক্তির নিত্যতা, তাপ শক্তি। আমি বলেছি এই সকল সমস্যায় আমরা ধরে নিব যত বিভব শক্তি বা গতিশক্তি আছে সবই তাপ শক্তিতে রূপান্তরিত হবে, সবই তাপ শক্তিতে রূপান্তরিত হবে। অর্থাৎ তুমি যদি কোনো একটা বস্তুকে যদি দেখো যে বস্তুটাকে তুমি উপরের দিকে উঠাচ্ছ, তার মানে কি এর মধ্যে বিভব শক্তি সঞ্চিত হবে। এই বিভব শক্তি ইকুয়াল টু কি আসবে? তাপ শক্তি। আবার তুমি বস্তুটাকে ছুঁড়ে মারছো, তাহলে কি গতিশক্তি সঞ্চার হবে। এই গতিশক্তি ইকুয়াল টু কি হবে? তাপ শক্তি। এখন যদি তাপমাত্রার পরিবর্তনের জন্য তুমি এই বিভব শক্তি বা গতিশক্তি পাও, তাহলে এই বিভব শক্তি বা গতিশক্তি ইকুয়াল টু হবে ms ডেল থিটা। আর যদি অবস্থার পরিবর্তনের জন্য তুমি এই বিভব শক্তি বা গতিশক্তি পাও, তাহলে বিভব শক্তি বা গতিশক্তি হবে, যদি বরফ থেকে পানি হয় তাহলে mlf এর সমান, আর যদি পানি থেকে বাষ্প হয় তাহলে mlv এর সমান। তো আশা করি সবাই বুঝতে পেরেছি, আমি আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। এতটুক পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও। এতটুক পর্যন্ত সবাই বুঝেছি কিনা? এতটুক যা পড়ালাম সেটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা আমাকে একটু জানাও। আল্লাহ, গ্রুপের মধ্যে আসলে কলেজের কন্টেস্টের কারণে আমি আসলে আমার নিজের লাইফ খুঁজে পাচ্ছিলাম না, পাইছি, এখন পাইছি। ওকে আচ্ছা, অদূর আলো বলছো আমার নাম দিয়ামণি, ঠিক আছে দিয়া, ওকে। তবে তোমরা আসলে নিজের নাম ব্যবহার করলে আসলে ভালো হয়, বুঝছো? না হলে আসলে আমি তোমাদেরকে কিছুদিন পরে দেখা যাবে যে তোমাদের আম্মু আব্বুর আইডি দিয়ে যদি লেখো ওদের নামই ডাকা শুরু করে দিছি, কারণ মনে থাকবে না তো, ঠিক আছে? ওকে, তাহলে নবনী বলছো ক্লিয়ার, যারা ক্লিয়ার, মোনালিসা ক্লিয়ার, ঠিক আছে। যদি ক্লিয়ার হয়ে থাকো চলো আমরা তাহলে পরের টপিকে যাই। আমাদের পরের টপিক আমাদের একটা ম্যাথ। এই যে আমি এটা পড়লাম এটার উপর একটা ম্যাথ করতে হবে না? তোমরাই বলো, এটার উপর একটা ম্যাথ করতে হবে না? ম্যাথ করা দরকার, তাহলে চলো একটা ম্যাথ করি, এটার উপর একটা ম্যাথ করে আসি। চলো 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 একটা ম্যাথ করি। একটি ছুটন্ত সীসার বুলেটকে, একটি ছুটন্ত সীসার বুলেট, মানে একটা বুলেটকে তুমি ছুঁড়ে মেরেছো, ছুটন্ত সীসার বুলেট, হ্যাঁ, দুরন্ত ছুটন্ত, হ্যাঁ, ছুটন্ত সীসার বুলেট, একটি ছুটন্ত সীসার বুলেট। এই বুলেটকে আমরা যদি হঠাৎ করে যদি থামিয়ে দিই, মনে করো তুমি সুপারম্যান হয়ে এটাকে হঠাৎ করে থামিয়ে দিলা, হঠাৎ করে আমরা যদি থামিয়ে দিই, হঠাৎ করে থামালে এখন এটা কি ছুটন্ত ছিল, তার মধ্যে এর মধ্যে একটা গতিশক্তি ছিল না ভাইয়া? গতিশক্তি ছিল। তাহলে থামালে এর সমস্ত শক্তি চাপে পরিণত হয়ে এর সমস্ত শক্তি তাপে পরিণত হয়ে বুলেটের তাপমাত্রা, আমি কি বলছিলাম একটু আগে, এই সকল সমস্যায় সব শক্তি কি হবে? তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এই যে দেখো বুলেটকে থামিয়ে দিয়েছো, এর সমস্ত শক্তি তাপে পরিণত হয়ে গেছে, এর সমস্ত শক্তি তাপে পরিণত হয়ে আমাদের কি করবে? তাপে পরিণত হয়ে আমাদের তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে। তার মানে এখানে তাপমাত্রার পরিবর্তন হয়েছে, অবস্থার কিন্তু পরিবর্তন হয় নাই। তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে, তার মানে ডেল থিটা কত? 100, ঠিক আছে? ডেল থিটা 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করে। তাহলে আমাদেরকে বলছে তবে বুলেটটি কত বেগে ছোড়া হয়েছিল, তবে বুলেটটি কত বেগে ছোড়া হয়েছিল। তার মানে তোমাকে বের করতে হবে বেগ ভি করতে গেলে পাবো গতিবেগের সূত্র, গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে আমাদের ফর্মুলাটা কি হবে? ফর্মুলা হবে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এম এস ডেল থিটা। আমরা একটু আগে এখানে পড়ছি না, এই যে দেখো যদি তাপমাত্রার পরিবর্তন হয় এবং গতিশক্তির জন্য হয়, তাহলে এই যে ms ডেল থিটা ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে এই সূত্র থেকে তুমি ভি পাবা। ms ডেল থিটা ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এই সূত্র থেকে আমরা ভি বের করব। আমাদের অঙ্কে বলছে গতিশক্তি থেকে বেগ বের করো, কত বেগে ছোড়া হয়েছিল। তো আশা করি সবার কাছে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে এখানে সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে, সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে আমাদের 130 জুল পার কেজি
পার কেলভিন, এটা হচ্ছে সীসার আপেক্ষিক তাপ দেওয়া আছে। এখন দেখো এখানে ভাই কেলভিন, এখানে ডিগ্রি সেলসিয়াস, বুঝলাম না ভাই। আমরা সবাই জানি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পার্থক্য মানে 1 কেলভিন পার্থক্যের সমান। এখানে 100 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে মানে কি 100 কেলভিন বৃদ্ধি পাইছে। কারণ কি বলতো ভাইয়ারা, 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, আবার দেখো 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে আমাদের 373 কেলভিন। তাহলে 100 বাড়াইছো, এখানেও কি 100 বাড়ে নাই? এদিকে 100 বাড়াইছো, সেলসিয়াস 100 বাড়াইছো, কেলভিনও 100 বাড়ছে। হ্যাঁ মনে রাখবা সেলসিয়াস 0-র জন্য কেলভিন শুরু হয়েছে 273 থেকে, বাট তারপরে প্রতি 1 ডিগ্রি বাড়লে কেলভিনও 1 ডিগ্রি বাড়ে, প্রতি 1 ডিগ্রি কমলে আমাদের কেলভিনটাও কি হবে 1 ডিগ্রি করে কমবে। ঠিক আছে? তো আচ্ছা আমি মনে হয় ভুলে কাউকে ইগনোর করে দিয়েছি ভাইয়া, একটু দেখবা। আসলে তোমরা এই যে ক্লাসের মাঝখানে যখন হচ্ছে ওই যে অ্যাড করতেছো তখন হচ্ছে ভাইয়ার জন্য আসলে একটু কষ্ট হয়ে যাচ্ছে আসলে সবকিছু মেইনটেইন করা। তো তোমরা অ্যাড করে রাখো, আমি হচ্ছে পরে হচ্ছে বলবো। ওকে আচ্ছা, আমাকে হচ্ছে দিয়া বলছো ভাইয়া সূত্রের প্রয়োগগুলো আরেকবার বুঝাই দেন। ভাইয়া আরেকবার একটু দেখে নিও, পরে আবার ক্লাসটা একটু দেখে নিও, তাহলে বোঝা যাবে। কারণ আমরা অনেকটুকু এগিয়ে গিয়েছি। ঠিক আছে? এটা আপাতত লিখে রাখো, খাতায় লিখে রাখো, কারণ এই রিলেটেড আমি অনেক ম্যাথ করাবো। ব্যাপারটা এরকম না যে একটা ম্যাথ করে ছেড়ে দিব তোমাদেরকে। এই রিলেটেড দেখবা অনেকগুলো ম্যাথ আমরা সামনে পাবো সামনের ক্লাসগুলোতে, তো সেখান থেকে তোমরা ইজিলি এই ম্যাথগুলো আসলে বুঝে নিতে পারবা, কোনো সমস্যা হবে না। ওকে, পুরো অধ্যায় করার পর আশা করছি যে পুরো অধ্যায় করবা, এর আগে ভেক্টর করাইছি না, নিউটনীয় বলবিদ্যা করাইছি, কোনো সমস্যা ছিল না। পুরো অধ্যায় করানোর পর দেখবা কারো কোনো সমস্যা থাকবে না। এরপর যে সমস্যা হয় ভাইয়া তো আছি, সমস্যা নেই। ঠিক আছে? আচ্ছা দেখো, একটি ছুটন্ত সীসার বুলেটকে হঠাৎ করে থামালে এর সমস্ত শক্তি তাপে পরিণত হয়। তাহলে সীসার বুলেটকে তুমি থামাচ্ছ, একটা গতিশীল সীসার বুলেটকে থামাচ্ছ, তার মানে এখানে গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে এই কথাটা লিখে রাখি, এখানে গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে, তাপ শক্তিতে রূপান্তরিত হবে। কারণ একটা সীসার বুলেটকে তুমি থামাই দিছো, ওরে বাবা রে বাবা কত শক্তি। হ্যাঁ, একটা এখানে গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হবে। তো আমরা জানি গতিশক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হলে কিউ ইকুয়াল টু কত? কিউ ইকুয়াল টু ই কে। তাপ শক্তি গতিশক্তি সমান, গতিশক্তি আর তাপ শক্তি পরস্পর সমান হবে। তাহলে এই কিউ সমান আমরা কত লিখবো? যেহেতু এখানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে, তার মানে কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে। ভাইয়া বলছিলাম তাপমাত্রা পরিবর্তন হলে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এখনই বুঝে যাবা। আর গতিশক্তির জন্য কত? হাফ এম ভি স্কয়ার। বাট যদি বলতো যে গলিটা গলে তরল হয়ে গেছে, বা বরফ ছিল, বরফ ছুঁড়ে মারছো, বরফটা পানি হয়ে গেছে, তখন কিউ জায়গায় কত বসে? তা এমএলএফ, কারণ বরফ পানি হয়েছে। যদি বলতো পানি বাষ্প হয়ে গেছে, তখন কিউ সমান কি বলতা? এমএলভি। কারণ কি পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ দিয়ে যদি তাপ বের করতে চাও এমএলভি। আশা করি এখন কনসেপ্টটা বুঝছি। তাহলে আমাদের এম এম কাটা, যেহেতু একই সীসার কথা বলছে, তাহলে সীসার ক্ষেত্রে আমাদের এম এবং এম, এই 2 এম কি হবে? কাটা যাবে। তাহলে এই 2 এম যদি কেটে দাও, তাহলে আমাদের বাকি রইল কি? এস ডেল থিটা ইকুয়াল টু হাফ ভি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি বলতো? ভি স্কয়ার ইকুয়াল টু 2s ডেল থিটা। তাহলে বা ভি ইকুয়াল টু কত? রুট ওভার 2s ডেল থিটা, রুট ওভার 2s ডেল থিটা মান বসাও, রুট ওভার 2 s কত ভাই? s হচ্ছে 130, ডেল থিটা কত? 100, কারণ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। তাহলে হিসাব করে ফেলো কত আসে, বলো আরো বলো কত আসে? 161 আসবে, তাই না? আমাদের আনসারটা আসবে 161.245, অর্থাৎ 25 মিটার পার সেকেন্ড। কারণ বেগ বের করতে বলেছে, আনসার হচ্ছে 161.25 মিটার পার সেকেন্ড। তো সবাই ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা বলেন? সবাই আপনারা ম্যাথটা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা বলেন? ঠিক আছে? হ্যাঁ, নবনীর উত্তর সঠিক, 2 4 5 আসছে, তো আমি 2 5 লিখেছি, সঠিক। সবাই আশা করি ম্যাথটা বুঝতে পেরেছি, তাই না? সবাই ম্যাথটা বুঝতে পেরেছি আশা করছি। চলো এই রিলেটেড আরো কিছু ম্যাথ করি, করে আমরা জিনিসটাকে আরেকটু ঝালাই করি। হ্যাঁ, আরো কিছু ম্যাথ করি। চলো, মনে করো আমি লিখলাম আরেকটা ম্যাথ, আমি যদি করি, দেখো আমি বললাম যে 1 কিলোমিটার উঁচু পাহাড় থেকে 500 গ্রাম ভরের বরফের টুকরা ফেলে দিলে আমাদের কি হবে? বরফের টুকরা ফেলে দিলে আমরা বললাম যে আচ্ছা দাঁড়াও, এমএলএফ সূত্রটা কি আসবে? সূত্রটা আসবে, নিজে বানাই দিচ্ছি তো, একটু দাঁড়াও। এমএলএফ ইকুয়াল টু হচ্ছে
ফেলে দিছো হাফ এম ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, বরফের টুকরা ফেলে দেওয়া হলো, লিখো বরফের টুকরা ফেলে দেওয়া হলো, বরফের টুকরা ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়া হলো, বরফের টুকরা ফেলে দেওয়া হলো। ঠিক আছে, 1 কিলোমিটার উঁচু পাহাড় থেকে 500 গ্রাম বরফ ভরের বরফের টুকরা ফেলে দেওয়া হলো। আমাকে বললো বরফটি কত বেগে ভূমিকে আঘাত করবে, বরফটি কত বেগে ভূমিকে আঘাত করবে, ভূমিকে আঘাত, বরফটি কত বেগে, বরফটি কত বেগে ভূমিতে আঘাত আঘাত করবে, কত বেগে ভূমিতে আঘাত করবে। ঠিক আছে, তাহলে এইটা আমরা কিভাবে করতে পারি চলো দেখি। একটা হাফ কেজি ভরের 500 গ্রাম মানে কি আধা কেজি, একটা আধা কেজি ভরের বরফের টুকরাকে তুমি কি করলা, তুমি হচ্ছে 1 কিলোমিটার উঁচু পাহাড় থেকে ফেলে দিয়েছো, 1 কিলোমিটার উঁচু পাহাড় থেকে তুমি ফেলে দিয়েছো, তাহলে বরফটি কত বেগে ভূমিতে আঘাত করবে। তাহলে ফেলে দেওয়া হলো, আচ্ছা আরেকটু কথা লিখি, ফেলে দেওয়া হলো এটা আরেকটু বাড়াই, হ্যাঁ আরেকটু কথা লিখি, আরেকটু লিখি। ফেলে দেওয়া হলো বরফটি, বরফটি গলিত অবস্থায়, বরফটি, বরফটি তরল অবস্থায় বা গলিত অবস্থায় মানে গলে গেছে, মানে মাটিতে পড়তে পড়তে সে গলে গেছে, তাহলে বরফটি গলিত অবস্থায়, গলিত অবস্থায় ভূমিতে পতিত হলে, পতিত হলে ভূমিতে পড়ার সময় এর বেগ কত। ঠিক আছে, ভূমিতে পড়ার সময় এর বেগ কত হবে। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, তাহলে বরফটা পতিত হওয়ার সময় গলে পতিত হয়েছে, মানে বরফটা মনে করো 1 কিলোমিটার উঁচু একটা পাহাড়, এটা মনে করো 1 কিলোমিটার উঁচু একটা পাহাড়, এই পাহাড়ের উপর তুমি কি রাখছো ভাইয়া, এই যে একটা বরফের একটা গোলা রাখছো, তো এই বরফের গোলাটা তোমার এখান থেকে পড়ে গেছে, সে যখন এই যে ভূমিতে যখন আঘাত করছে, এই যে ভূমি, এই যে ভূমিতে সে যখন আঘাত করছে, সে যখন এখান থেকে যখন পড়ে গেছে বরফটা, এখান থেকে যখন পড়ে গেছে, সে যখন ভূমিতে আঘাত করছে তখন সে আর বরফ হিসেবে নাই, সে কি হয়ে গেছে, সে হচ্ছে মনে করো এই যে এরকম এরকম পানি হয়ে গেছে, হ্যাঁ ও যমুনার পানি নাকি ও দরিয়ার পানি, তোর মতলব জানি, দরিয়ার পানি হয়ে গেছে, বুঝা গেছে। তাহলে সে দরিয়ার পানি যখন হয়ে গেছে, তাহলে এইখানে সে কত বেগে আসলে পতিত হয়েছিল। তাহলে খেয়াল করো তো, এখানে কি তাপমাত্রা পরিবর্তনের কথা বলা আছে? না ভাইয়া, এখানে অবস্থার পরিবর্তনের কথা বলা আছে। এখানে বলেছে বরফ তরল হয়ে গেছে, মানে বরফ পানি হয়ে গেছে। তো অবস্থার পরিবর্তন হলে আমরা কি জানি, দেখো তো, অবস্থার পরিবর্তন হলে আমরা জানি কিউ ইকুয়াল টু এমএলএফ অথবা কিউ ইকুয়াল টু এমএলভি। তাহলে এমএলভি কখন, যখন পানি বাষ্প হবে, এমএলএফ কখন, যখন বরফ পানি হবে। এখানে ভাইয়া বরফ পানি হয়েছে, তার মানে এমএলএফ ব্যবহার করব, এবং উপর থেকে নিচে পড়ছে, তাহলে সূত্র কি ইকে। তাহলে এখানে কিউ পুরো তাপ শক্তিটাই আমার গতিশক্তিতে বা পুরো গতিশক্তিটাই তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাপ শক্তি কিউ ইকুয়াল টু এমএলএফ। তাহলে আমরা লিখবো হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু এমএলএফ। সেখান থেকে আমরা ভি বের করবো কত বেগে পতিত হয়েছে। তো আশা করি এখন কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের সবার কাছে। তাহলে চলো দেখি, চলো দেখি সবাই। তাহলে এখানে এখানে বরফ যেহেতু পড়ছে, তার মানে এখানেও আমাদের গতিশক্তি, গতিশক্তি আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হবে। এখানে গতিশক্তি আমাদের তাপ শক্তিতে রূপান্তরিত হবে, রূপান্তরিত হবে। ঠিক আছে, তাহলে গতিশক্তি যদি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে আমরা কিভাবে লিখতে পারি বলো? তাহলে আমরা লিখতে পারি, তাহলে সুতরাং কিউ ইকুয়াল টু ইকে। তাহলে কিউ সমান কত? এখানে আমাদের কিউটা কি বলতো? কিউ হচ্ছে বরফ পানি হয়ে গেছে, তার মানে কিউ ইকুয়াল টু আমরা লিখবো এমএলএফ, কারণ এখানে অবস্থার পরিবর্তন হয়েছে, কঠিন থেকে তরল হয়েছে, বরফ থেকে পানি। ইকে সমান কত? হাফ এম ভি স্কোয়ার। হ্যাঁ, এম কি লেখার দরকার আছে? 500 গ্রাম বরফই তো, পানিও কত হবে? 500 গ্রামই হবে। তাহলে এম এম কাটা চলে যাবে না? সেম জিনিসের এম, যেহেতু সেম জিনিসের এম, তার মানে এই এম এবং এই যে এম, এই দুইটা কাটা, 500 গ্রাম আর লেখার দরকার নাই, কারণ এম তো দুজনই কি বরফের এম, বরফের ভর তো বাড়েও নাই কমেও নাই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো? ভি স্কোয়ার ইকুয়াল টু 2LF, তাই না? ভি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাবো এখান থেকে 2LF।
তাহলে আমরা লিখব ভি ইকুয়াল টু রুট ওভার 2LF। হ্যাঁ, এখন LF এর মান কত? হ্যাঁ, LF এর মান মুখস্থ রাখবা। LF হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। LF হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। LF এর মান কত? রুট ওভার 2 ইন্টু LF এর মান হচ্ছে 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এত জুল পার কিলোগ্রাম, মানে 3,36,000 জুল পার কেজি। এটা আমি এখানে একটু লিখে রাখি। LF ইকুয়াল টু 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 একক হচ্ছে জুল পার কিলোগ্রাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি 1 কেজি বরফকে তুমি যদি তাপ দিয়ে পানিতে পরিণত করতে চাও তাহলে তোমার এত জুল তাপ দিতে হবে। 1 কেজি বরফকে আমরা যদি 1 কেজি পানি বানাতে চাই তাহলে আমার এত জুল তাপ দিতে হবে। এটাকে বলে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। তাহলে এই কথাটা আমি একটু লিখে রাখি, কারণ অনেকেই আছো যাতে কিনা শর্ট সিলেবাস ছিল 25 ব্যাচের, তোমরা এই জিনিসটা হয়তো বা পড়ো নাই। এটা ষষ্ঠ অধ্যায় ছিল ফিজিক্স। এটা হচ্ছে বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ, বরফ গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। ঠিক আছে, তাহলে এটা হিসেব করলে আমাদের তাহলে কত আসে চলো দেখি। অলরেডি আনসার চলে আসছে। সুমাইয়া বলছো 819.75। চলো আমি একটু করি। রুট ওভার 2 ইন্টু 3.36 ইন্টু 10 টু দি পাওয়ার 5 819.756 819.76 বলা যায়। তাহলে আমাদের আনসার আসছে 819.76 এত মিটার পার সেকেন্ড। তো আনসারটা লেখার তো জায়গা হচ্ছে না, একটা কাজ করি, এই জিনিসগুলোকে একটু ছোট করে ফেলি। হ্যাঁ, এই লাইনগুলোকে আমি একটু ছোট করি, তাহলে নিচের দিকে একটু জায়গা বেরোবে। চলো এটাকে একটু ছোট করি। হ্যাঁ, খুব বেশি ছোট করার দরকার নাই, একটু ছোট করলেই হবে। হ্যাঁ, হয়ে গেছে। তাহলে এটা সমান কত আসবে? এত মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পেরেছি। ওকে, নবনীর উত্তরও সঠিক। সবাই ক্লিয়ার কিনা বলো, সবাই এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা বলো। এই রিলেটেড আরো হয়তো বা সামনের দিকে আমাদের ম্যাথ থাকবে, তখন এই জিনিসগুলো আমরা আরো বারবার যখন প্র্যাকটিস করব। তারপরে ভাইয়া মাত্র তো শুরু, আজকে পার্ট 3, আমি তো এখনো সিকিউ করাই নেই। তাহলে সিকিউ যখন করাবো তখন দেখবা এই জিনিসগুলো আরো আমাদের কি হয়ে যাচ্ছে, ক্লিয়ার হয়ে যাচ্ছে। যত বেশি পড়বো তত বেশি কিন্তু এগুলো আমাদের ক্লিয়ার হতে থাকবে। ওকে, আচ্ছা। আর আজকে কিন্তু আমি একটু রিল্যাক্সে পড়াচ্ছি, একটু লম্বা সময় নিয়ে আমি পড়াতে চাচ্ছি। দেখো 25 মিনিট হয়েছে, ধরে রাখো 2 ঘন্টা। এটা 2 ঘন্টা ধরে রাখো, এরপরে আরো যদি যাইতে পারি, তোমরা যদি থাকো আমার তো পড়াতে সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখি, তারপরে আমরা পড়বো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন আমরা কি পড়বো? গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। লিখো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। একটা কথা মনে রাখবা, তোমরা যারা 10ম অধ্যায় পড়ে ফেলেছো, মানে আদর্শ গ্যাস সমীকরণ যারা পড়েছো, তোমরা একটা কনসেপ্ট জানো। আদর্শ গ্যাস সমীকরণে আর এর মান, মোলার গ্যাস দ্রবকের মান 8.314 জুল পার মোল পার কেলভিন। আমরা দেখবো এইটা আসলে, এই যে আর এর মান, এটা আসলে এই মোলার আপেক্ষিক তাপ কনসেপ্ট থেকে আসছে। ঠিক আছে, আর এর এই যে মান আর এটা, আর এটি মোলার কনসেপ্ট থেকে আসছে। হ্যাঁ, মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপের কনসেপ্ট থেকে এসেছে, তাপের কনসেপ্ট থেকে প্রাপ্ত। ঠিক আছে, আমরা যে আর নিয়ে যে আমরা এত মাতবরি করি যে আমি আর এর মান মুখস্থ করাই লাগবে, কিভাবে করব? এই যে আর এর ব্যাপারটা, বা যারা পরিবেশ রসায়ন পড়েছো আর পড়েছো না, এই আর এর কনসেপ্টটা কিন্তু আমাদের এই মোলার আপেক্ষিক তাপের কনসেপ্ট থেকেই নেওয়া। ঠিক আছে, এই আর এর কনসেপ্টটা আমাদের কোথা থেকে নেওয়া? মোলার আপেক্ষিক তাপের কনসেপ্ট থেকে নেওয়া। ওকে, আচ্ছা 1 মিনিট, আমি এটাকে একটু ঠিক করে নেই, একটু প্রিসাইজ করে দেই, তাহলে এটা আমাদের উপরে চলে যাবে, আমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা। এই যে মোলার আপেক্ষিক তাপ, এটা আমাদের আর এর যে কনসেপ্টটা, সেটা মোলার আপেক্ষিক তাপের কনসেপ্ট থেকেই নেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে চলো এই মোলার আপেক্ষিক তাপ আসলে কি, 2 ভাবে পাওয়া যায় ভাইয়া। মোলার আপেক্ষিক তাপটা 2 ভাবে পাওয়া যায়। একটা আমাদের স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, আরেকটা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। একটা স্থির চাপে, একটা স্থির আয়তনে। তাহলে লিখো সবাই একটু কষ্ট করে লিখো। কষ্ট করলে কাজ হবে ভাইয়া, কষ্ট করলে লাভ আছে, বুঝছো? কষ্ট করলে লাভ আছে। দেখো তাহলে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, মানে চাপ স্থির রাখলে আমরা একটা মোলার আপেক্ষিক তাপ পাবো। ঠিক আছে, এই মোলার আপেক্ষিক তাপকে আমরা বলছি সিপি। যেহেতু চাপ স্থির, প্রেসার স্থির, এই কারণে এটাকে বলছি সিপি।
ওকে, আরেকটা কি, আরেকটা হচ্ছে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তো চলো সেটা আমরা একটু অন্য কালি দিয়ে লিখি। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সেটা কি, সেটা হচ্ছে সিভি, কারণ আয়তন স্থির, ভলিউম স্থির। স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, ঠিক আছে, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, এটা হচ্ছে আমাদের সিভি। খেয়াল করো ওটা স্থির চাপ, প্রেসারটা স্থির, এই জন্য সিপি। এখানে ভলিউম বা আয়তন স্থির, এই কারণে হচ্ছে সিভি। ওকে, তাহলে এখন আমরা যদি একটু দেখি এগুলো সংজ্ঞা কি, চলো সংজ্ঞাটা লিখি। সংজ্ঞা কি, এটা সংজ্ঞা হচ্ছে ভাইয়া 1 মোল গ্যাসের তাপমাত্রা স্থির চাপে, যদি আমরা 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, এই যে দেখো জুল পার মোল পার কেলভিন না, আরে দেখো কি জুল পার মোল পার কেলভিন, তাহলে স্থির চাপে বা চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে আমাদের যে তাপ দিতে হয় সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। ঠিক আছে, তাহলে এটা সংজ্ঞাটা লিখি। এটা হচ্ছে আমাদের স্থির চাপে, এটা সংজ্ঞা কি, এটা সংজ্ঞা হচ্ছে চাপ স্থির রাখতে হবে। স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা, 1 মোল গ্যাসের তাপমাত্রা, তুমি মনে করো চাপ স্থির রেখে 1 মোল গ্যাস নিলা, তার তাপমাত্রা তুমি 1 কেলভিন বাড়াতে চাচ্ছ, মনে করো তাপমাত্রা আছে 300 কেলভিন, তুমি চাচ্ছ 301 করতে, 1 বাড়াতে চাচ্ছ, তাহলে সেই ক্ষেত্রে যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি। স্থির চাপে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে, 1 কেলভিন বাড়াতে বা 1 কেলভিন পরিবর্তন লিখতে পারো, কারণ এটা আমরা বাড়াতেও পারি কমাতেও পারি। ঠিক আছে, আমি চাইলে 300 থেকে 299 করতে পারি, তাহলে 1 কেলভিন পরিবর্তন করতে, 1 কেলভিন পরিবর্তন করতে যে তাপ লাগে, যে তাপ লাগে সেটা হচ্ছে আমাদের স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ সিপি। ঠিক আছে, আর এটা কি হবে তাহলে বলো, এটা হবে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে যে তাপ লাগে সেটাকে আমরা বলছি সিবি বা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে লিখো এটা হচ্ছে স্থির আয়তনে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতে, 1 কেলভিন, কি মনটা লাগে, 1 কেলভিন পরিবর্তন করতে যে তাপ লাগে সেটা হচ্ছে আমাদের স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। এখন এদের ম্যাথমেটিক্যাল রূপটা কেমন সেটা একটু দেখো তো। ওর ম্যাথমেটিক্যাল রূপ হচ্ছে এরকম, তাহলে সিপি সমান কি, সিপি সমান দেখো যে তাপ লাগে কিসের জন্য, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন, তাহলে যেগুলো 1 1 থাকে ভাইয়া 1 1, সেগুলোকে আমরা কি লিখি, হরে লিখি, নিচে লিখি। তাহলে মোলের একক কি ভাইয়া, n, 1 কেলভিন পরিবর্তন ডেলটি, তাই না? আর যে তাপ লাগে তাহলে তাপমাত্রা তাপের পরিবর্তন হচ্ছে না, তাপের পরিবর্তন কি, ডেল কিউ। তাহলে আমাদের সিপি ইকুয়াল টু কি, ডেল কিউ ডিভাইডেড বাই n ডেল টি। এটা হচ্ছে আমাদের স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের ফর্মুলা। ঠিক আছে, তাহলে আবার সিবি কত হবে বলো, তোমরাই বলো সিবি কত হবে। হ্যাঁ, সিবি হবে 1 মোলের তাপমাত্রা 1 কেলভিন পরিবর্তন করতেছো, তার মানে n ডেল টি, এবং সেই কারণে তুমি কি পাচ্ছ, ডি ডেল কিউ পাচ্ছ, সেম। তার মানে দুইটার টেম্পারেচার, দুইটার সূত্র কি সেম, সূত্রগত কোনো পার্থক্য নাই, সূত্রগত কোনো পার্থক্য নেই ভাইয়া। দেখো আমাদের সিপি সমান ডি কিউ বাই এন ডিটি বা n ডেল টি, ডেল কিউ বাই n ডেল টি। তো আমরা তো সবসময় আসলে ডি দিয়ে পড়ে অভ্যস্ত, তোমরা চাইলে এখানে ডি কিউ বাই n ডিটি লিখতে পারো, ক্ষতি নাই, ডেলের জায়গায় ডি লেখা যায়, বা তোমরা এইভাবে ডেল কিউ বাই n ডেল টিও লিখতে পারো। তো এটা হচ্ছে আমাদের গ্যাসের মোলার আপেক্ষিক তাপ কনসেপ্ট। এখন বললাম যে ভাইয়া এগুলো সবই বুঝছি, দেখো এটা কত, এটা হচ্ছে জুল, জুল একক কি, এন এর একক কি, মোল, তাপমাত্রা একক কি, কেলভিন। তাহলে দেখো জুল পার মোল পার কেলভিন, এই যে দেখো জুল পার মোল পার কেলভিন, এই যে দেখো জুল পার মোল পার কেলভিন। এখন কথা হচ্ছে ভাই সবই বুঝছি, বাট আর এর মান কোত্থেকে আসলো, আর এর মান কোত্থেকে আসলো, চলো সেটা দেখি। তাহলে এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝেছি। যদি সবাই বুঝে থাকো এতটুকু পর্যন্ত, তাহলে চলো আমরা পরেরটাতে দেখি। এখন তাহলে আমরা কি লিখলাম, অর্থাৎ আমরা কি কি পেলাম বলতো, আমরা পেলাম আমাদের সিপি সমান এবং সিকিউ সমান দুইটা একক পেলাম। আমরা পেলাম সিপি এটা সমানও ডেল কিউ বাই এন ডেল টি, আবার সিবি এটা সমানও ডেল কিউ বাই এন ডেল টি। ঠিক আছে, তাহলে এখন এই দুইটার মধ্যে আমাদের আসলে তাহলে পার্থক্যটা কি,
জিনিসটা কি? এদের আগে আসলে দেখো, এদের আগে এককটা লিখে ফেলি। তাহলে এদের একক কি? এদের একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তার মানে আমাদের মোলার গ্যাসের তাপ বা মোলার আপেক্ষিক তাপ বা স্থির চাপে বলো বা স্থির আয়তনে বলো, সবকিছুর ক্ষেত্রে আমাদের এককটা কি আসবে? আমাদের একক হচ্ছে জুল পার মোল পার কেলভিন। তো আমাদের একক সংক্রান্ত জিনিস শেষ হলো। এখন আসো আমরা একটু দেখি, এই যে সিপি এবং সিবি এরা দুইজন কি পরস্পর সমান? উত্তর হচ্ছে না ভাইয়া, সিপি আর সিবি সমান না। সিপি সিবি থেকে বড়। মানে স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপটা স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ থেকে বড় হয়। ভাইয়া কেন বড় হয়? চলো সেটা পড়ি, কেন বড় হয়। তাহলে এখন আমরা তাহলে কি লিখবো? আমরা লিখবো এই যে সিপি কেন সিবি থেকে বড় হয়। তাহলে চলো এই কথাটা আমরা একটু লিখি। এখন আমাদের কাজ হচ্ছে, কথা হচ্ছে যে কেন সিপি সিবি থেকে বড়, সিপি গ্রেটার দেন সিবি কেন? খেয়াল করো, এটা আমি আগে লিখে দিই তারপরে বোঝাচ্ছি, ঠিক আছে? তো এটা কেন, এটার কারণ হচ্ছে, এটা আসলে এখানে লেখা কি ঠিক হবে? এখানে কি জায়গা হবে? আচ্ছা এখানে না লিখি, হ্যাঁ এখানে না লিখি, আমি হচ্ছে এটা আরেকটা স্লাইডে লিখি, তাহলে হচ্ছে আমাদের জন্য একটু সুবিধা হবে। হ্যাঁ আচ্ছা দেখো এখানে লিখি যে আমাদের প্রশ্নটা হচ্ছে কি, সিপি গ্রেটার দেন সিবি কেন? সিপি গ্রেটার দেন সিবি কেন? সিপি গ্রেটার দেন সিবি কেন? তো এই কেনর উত্তরটা কি? খেয়াল করো, আমরা জানি ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, তাই না? আমরা জানি ডি কিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, ঠিক আছে? তো এটা সমান আমরা কি জানি ভাইয়া? ডি কিউ সমান ডিইউ প্লাস পিডিবি। এটা আমরা গতকাল পড়েছি, তাই না? আমরা এই সূত্রটা তো আমরা সবাই জানি না, ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। এখন তুমি যদি চাপ যদি স্থির রাখো তাহলে পিডিবির একটা ভ্যালু থাকবে, কারণ চাপ স্থির, পি স্থির, বাট ডিবি তো আছে, তাই না? আয়তনের কি একটা পরিবর্তন তো আছে। তাহলে আমি যদি একটু যদি দেখাই তোমাদেরকে, তাহলে খেয়াল করো, স্থির চাপে আমাদের এই যে পিডিবি, এটা নট ইকুয়াল টু 0, বা এটা আমাদের কত আসবে? 0 থেকে বড় একটা মান আসবে। স্থির চাপে এটা 0 থেকে বড় একটা মান আসবে। ওকে, স্থির চাপে এটা 0 থেকে বড় একটা মান আসবে। তাহলে এটার জন্য তুমি যে ডিকিউ পাবা সেটাও আমাদের কত আসবে? এদের থেকে বড় আসবে। যে ডিকিউটা পাবা সেটা আমাদের ডিইউ প্লাস পিডিবি থেকে বড় আসবে, ঠিক আছে? তাহলে এটার জন্য তুমি যে সিপি পাচ্ছ ডিকিউ বাই এনডিটি বা ডেল কিউ বাই এন ডেল টি, যেটাকে আমরা বলছি আর কি। আচ্ছা আমি এত ঝামেলা না রেখে আমি এক কাজ করি, এই জিনিসটাকে আসলে আমি ওই যে ডি কিউ লিখছি না, ওটাকে আমি ডেল কিউটাকে ডি বানাই দিই, কারণ এগুলো আসলে পরে হচ্ছে প্যাচ লাগবে, এগুলো খামাখা ঝামেলা করার কিছু নাই। এগুলো আসলে আমি একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ এগুলো একটু চেঞ্জ করে দিই। এগুলো আসলে আমাদের ডি রাখাই উচিত, কারণ সবসময় ডি পড়াবো তো, হঠাৎ করে ডেল পড়াইলে আসলে তোমাদের জন্য এটা একটু কনফিউজিং হয়ে যাবে। ডি কিউ বাই এন ডিটি, ঠিক আছে? ডি কিউ বাই এন ডিটি, ওকে, এটা হবে আমাদের ডিকিউ বাই এনডিটি। আবার এটাও আমাদের ডিকিউ বাই এনডিটি, ডিকিউ বাই এনডিটি, ঠিক আছে? ডেলের জায়গায় ডি লেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোনো সমস্যা নেই, যেহেতু আমি প্রথম ক্লাসে ডি দিয়ে পড়াই বুঝি, ডি দিয়ে লেখো, কোনো ক্ষতি নেই, কাটবে না, কাটার কিছু নেই। তাহলে এখানে একটু চেঞ্জ করে দিই, হ্যাঁ এখানে একটু চেঞ্জ করে দিই। এই যে আমাদের ডিকিউ আছে, এই যে আমাদের ডিকিউ, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ, এটা চেঞ্জ। তাহলে এগুলো একটু চেঞ্জ করে নাও, ডিকিউ বাই এনডিটি, ডিকিউ বাই এনডিটি, ঠিক আছে? আর কিছুই না, জাস্ট একটু চেঞ্জ করে দিলাম, ডেলের জায়গায় ডি, একই কথা বোঝায়। তারপরে আসো, তাহলে আমাদের এই জায়গায় তাহলে কি হচ্ছে বলো? তাহলে সিপি ইকুয়াল টু ডিকিউ বাই এনডিটি যে পাচ্ছ, এখানে একটা সিপি ইকুয়াল টু ডিকিউ বাই এনডিটি পাচ্ছ, এখানে ডিকিউটা কি ডিইউ প্লাস পিডিবি থেকে বড়, তাই না? আচ্ছা এখন মনে করো তুমি যদি স্থির আয়তনে যদি লিখতে চাও, তুমি যদি স্থির আয়তনে যদি কনসেপ্টটা যদি লিখতে চাও, দেখো তো স্থির আয়তনে, হ্যাঁ স্থির আয়তনে ডেল ভি কত? 0। আমরা গতকাল পড়ছি সমায়তন প্রক্রিয়ায় ডেল ভি 0, কারণ ভি কি হয়? কনস্ট্যান্ট। ভি যদি কনস্ট্যান্ট হয়, আদি আয়তন আর শেষ আয়তন সমান, তাহলে আয়তনের পরিবর্তন কত? 0। তাহলে এই জায়গায় আমাদের কি আসবে বলতো? পিডিবি ইকুয়াল টু 0 আসবে। পিডিবি ইকুয়াল টু 0 মানে কি? তার মানে ডিকিউ আমাদের কিসের সমান হবে? ডিডব্লিউ এর সমান হবে। এখানে আমাদের ডিকিউটা কি হবে? সরি, ডিকিউটা আমাদের ডিইউ এর সমান হবে, ডিইউ এর সমান হবে, বড় হবে না। এখানে দেখো ডিকিউটা ডিইউ থেকে বড়। আচ্ছা এখানে জাস্ট একটা কাজ করো, এই যে ডিইউ থেকে বড় লিখে দাও, এখানে আমাদের ডিকিউটা ডিইউ থেকে বড়,
এখানে ডিকিউটা ডিইউ থেকে বড়, বাট এখানে দেখো ডিকিউটা ডিইউ সমান। তাহলে এখানে কি, এখানে আমাদের তাপটা একটু কম, এখানে আমার তাপটা একটু বেশি, কারণ এখানে তাপটা হচ্ছে ডিইউ সমান, এখানে তাপটা হচ্ছে ডিইউ থেকে বেশি। তাহলে লবে এখানে যে লবটা পাবো সিবিতে, যে এই যে সিবিতে আমি যে লবটা পাবো, এই যে সিবি লিখলাম স্থির আয়তনে, এখানে আমি যে ডিকিউ পাবো, এখানে যে ডিকিউ পাবো সেই ডিকিউটা হচ্ছে আমাদের একটু ছোট, এখানে যে ডিকিউ পাবো সেটা হচ্ছে আমাদের একটু ছোট ডিকিউ। আর এর বাইরে আমরা এই যে এই জায়গায় যে ডিকিউ পাচ্ছি সেটা কি একটু বড় ডিকিউ, তাই না? এই ডিকিউর মানটা বড়, ওইটার তুলনায় এই ডিকিউর মানটা কি বড়। তাহলে আমরা দেখতে পাচ্ছি সিপি এর জন্য যে ডিকিউ পাচ্ছি সেটা সিবি এর জন্য প্রাপ্ত ডিকিউ থেকে বড়। তাহলে এই কথাটা একটু লিখি চলো আমরা। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে লিখি, দেখা যাচ্ছে আমাদের সিপিতে প্রাপ্ত ডিকিউ এটা ইজ গ্রেটার দেন সিবিতে প্রাপ্ত ডিকিউ। মানে সিবিতে তুমি যে ডিকিউ পাচ্ছ, তাপ পাচ্ছ, সেটা থেকে সিপির ডিকিউ বা সিপিতে প্রাপ্ত তাপটা বেশি। তার মানে আমরা বলবো অর্থাৎ সিপি ইজ গ্রেটার দেন সিবি। ঠিক আছে? কারণ কি, কারণ সমচাপ প্রক্রিয়ায় পিডিবি 0 হয় না, বাট সমায়তন প্রক্রিয়ায় পিডিবি 0 হয়ে যাচ্ছে। আবার আমি একটু দেখাই তোমাদেরকে, দেখো ব্যাপারটা একটু বোঝো, একবার বুঝে ফেলে শেষ, সহজ জিনিস। খেয়াল করো, আমরা জানি মূল সূত্র ডিকিউ সমান ডিইউ প্লাস পিডিবি। সমচাপ প্রক্রিয়ায় স্থির চাপে পিডিবি 0 না, পিডিবি 0 থেকে বড়। তার মানে সমচাপ প্রক্রিয়ায় যে তাপটা পাবা ডিকিউ সেটা অভ্যন্তরীণ শক্তি থেকে বেশি আসবে। কিন্তু স্থির আয়তনে সমায়তন প্রক্রিয়ায় ডিবি, এটা ডিবি হবে, ডেল কেন লিখলাম, এটা ডিবি হবে। সমায়তন প্রক্রিয়ায় আমাদের ডিবিটা কি, সমায়তন প্রক্রিয়ায় ডিবিটা হচ্ছে 0, অর্থাৎ পিডিবি 0। পিডিবি যদি 0 হয় তাহলে ডিকিউ সমান ডিইউ হচ্ছে। তাহলে স্থির চাপে ডিকিউ ডিইউ থেকে বড়, বাট স্থির আয়তনে ডিকিউ ডিইউ এর সমান। তাহলে এখানে ডিকিউটা বড়, অর্থাৎ সিপিতে প্রাপ্ত ডিকিউ সিবিতে প্রাপ্ত ডিকিউ থেকে বড় হয়। তাহলে লব যদি বড় হয় ভাগফলটাও বড় হবে, অর্থাৎ সিপি সিবি থেকে বড়। এখন আমাকে বলো সবাই এই কনসেপ্টটা বুঝতে পেরেছো কিনা? কেন সিপি সিবি থেকে বড় হয় এই কনসেপ্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। কেন সিপি সিবি থেকে বড় হয় এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে জানাও। এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা বলো বলো বলো। এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার কিনা বলো। এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার হয়েছে কিনা জানাও। সবাই ক্লিয়ার কিনা বলো। আচ্ছা, আমার বড় ভাই কি কমপ্লিমেন্ট, ওয়াও, চুল আর দাড়িগুলা কাটায় অনেক সুন্দর লাগতেছে। আরে বাবা, শোনো ভাইজান, মানে বান্দরের যতই সুন্দর, মানে বান্দরের যতই সাজাও, বান্দর বান্দরই থাকবে, বোঝা গেছে? তো এখানে চুল দাড়ি কাটলে সুন্দরের কিছু নাই, বলতে পারো ছিলা মুরগি লাগতেছে। ঠিক আছে, ওকে, মানে আচ্ছা তাহলে দেখি। তো আমরা দেখতে পাচ্ছি, ওকে, মোনালিসা ক্লিয়ার, নবনী ক্লিয়ার, সামিয়া ক্লিয়ার, সোমাইয়া ক্লিয়ার। ঠিক আছে, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো তাহলে আমরা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক কিন্তু পড়ে ফেললাম, বাট এখনো পর্যন্ত জানতে পারলাম না ভাইয়া সিপি সিবি মানে মোলার আপেক্ষিক তাপের সাথে আর এর সম্পর্ক কি। ভাইয়া জানাচ্ছি, টুইস্ট থাকুক, আরেকটু টুইস্ট থাকুক, জানাচ্ছি। এখন আসো এই সিপি আর সিবি এর অনুপাত কত, সিপি এবং সিবি এর অনুপাত কত, ভাগফলটা কত সেটা দেখি। চলো সিপি এবং সিবি এর সম্পর্কটা লিখি। এটা আসলে মেইন বইয়ে তোমরা যদি পড়ো তাহলে মাথা খারাপ হয়ে যাবে, কারণ অনেক কিছু লিখছে, অত কিছু আমার লেখার সময় নেই। আমরা হচ্ছে জাস্ট কতটুকু পড়বো যতটুকু আমাদের পরীক্ষার জন্য দরকার। সিপি এবং সিবি এর সম্পর্ক, সিপি এবং সিবি এর সম্পর্কটা কি, সিপি এবং সিবি এর সম্পর্কটা কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে সিপি এবং সিবি এর সম্পর্কটা কি লিখি চলো। সিপি এবং সিবি এর সম্পর্ক হচ্ছে তাদের অনুপাতিক সম্পর্ক। সিবি বড় না সিপি বড়, সিপি বড়, তাই না? সিপি বড়, তাহলে সিপি এবং সিবি এর অনুপাত করলে আমরা পাই গামা। সিপি এবং সিবি এর অনুপাত করলে আমরা পাই গামা। তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে, ওটা আমি তোমাদেরকে সিকিউ করানোর সময় বা যখন জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন পড়াবো তখন হচ্ছে ওটা আমি তোমাদেরকে লিখে দিব। আপাতত এখানে একটু লিখে রাখো, সেটা হচ্ছে সিপি এর ঢাল, সিপি এর ঢাল সিবি এর ঢালের তুলনায়
গামা গুণ খাড়া কেন? গামা গুণ খাড়া হয় কেন? ঠিক আছে, গামা গুণ খাড়া হয় কেন? এটা আমরা সিকিউ যখন পড়বো, এটা আমাদের খতে এই প্রশ্নটা আসে। ঠিক আছে, এই প্রশ্নটা আমাদের খতে আসে। এই প্রশ্নটা আমাদের কোথায় আসবে? অনুধাবনমূলক প্রশ্নে আসবে। অনুধাবনমূলক প্রশ্ন এটা। হ্যাঁ, পড়ে নিও তোমরা যে সিপি এর ঢালের তুলনায় গামা গুণ খাড়া হয় কেন। কারণ এই যে দেখো তো, এটা যে আমরা যে লিখছি সিপি সমান কি লিখতেছি? গামা ইন্টু সিবি। তাহলে দেখো সিপি এর ঢাল সিবি এর তুলনায় গামা গুণ খাড়া। ঠিক আছে, তাহলে সিপি এর ঢাল সিবি এর তুলনায় গামা গুণ খাড়া হয় কেন, এটা হচ্ছে তোমরা বাসায় পড়ে নিও। এখন আমার উদ্দেশ্য হচ্ছে এই সিপি বাই সিবি ইকুয়াল টু গামা। গামার মান কত? ভাই গামার মান মানে গ্যাসের উপর ভিত্তি করে চেঞ্জ হয়। এক পরমাণু গ্যাস, দ্বিপরমাণু গ্যাস, ত্রিপরমাণু গ্যাস। পরীক্ষায় এই তিন রকমের গ্যাস দিয়ে প্রশ্ন আসে। তো আমরা একটু লিখি এই গামার মান আমাদের, এই যে সম্পর্ক লিখলাম গামা, এই সম্পর্কটা এখন আমরা পরের স্লাইডে দেখব কত কত আসে। তাহলে আমরা একটু লিখছি, খেয়াল করো সবাই, একটু দেখো তো সবাই খেয়াল করো সবাই, দেখো এই যে আমাদের সিপি বাই সিবি, এই যে সিপি ডিভাইডেড বাই সিবি লিখলাম, এটা ইকুয়াল টু কি লিখলাম? সিপি ডিভাইডেড বাই সিবি, তাই না? সিপি ডিভাইডেড বাই সিবি ইকুয়াল টু গামা লিখলাম। এই গামার মানটা তিন রকম গ্যাসের জন্য তিন রকম হয়। যদি এক পরমাণু গ্যাসের জন্য করো, যদি দ্বিপরমাণু গ্যাসের জন্য করো, এবং যদি ত্রিপরমাণু গ্যাসের জন্য করো, তাহলে গামার মান চেঞ্জ হবে। তাহলে একটু লিখি, চলো আমরা লিখি। এক পরমাণু গ্যাসের জন্য, এক পরমাণু গ্যাস যদি দেওয়া থাকে প্রশ্নে, এক পরমাণু গ্যাসগুলো কোনগুলো? হিলিয়াম, নিয়ন, আর্গন। এই দেখো এদের পরমাণু কয়টা? একটা। এক পরমাণু গ্যাসের জন্য এই গামার মান 1.66 বা 1.67। যদি পরীক্ষায় প্রশ্নে মান দেওয়া থাকে তাহলে তো ওটাই বসাবা, আর যদি মান না দেওয়া থাকে তাহলে 1.66 বসায়ও। ঠিক আছে, তারপর দ্বিপরমাণু গ্যাসের জন্য যে সকল গ্যাস দ্বিপরমাণুক হয়, দ্বিপরমাণু গ্যাস কোনগুলো হয় ভাইয়া? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলো সব দ্বিপরমাণু গ্যাস। মানে দেখলেই চিনবে, এই যে হাইড্রোজেন দুইটা, এই যে অক্সিজেন দ্বিপরমাণু গ্যাস, এই যে আমাদের লিখলাম নাইট্রোজেন দ্বিপরমাণু গ্যাস। মানে দেখলেই বোঝা যায় যে ও দ্বিপরমাণু, মানে ওর গায়ে সিম্বলই আছে, তাই না? নাইট্রোজেন এই যে দুইটা আছে, তার মানে এটা দ্বিপরমাণু গ্যাস। তাহলে এদের জন্য আমাদের গামার মান কত? 1.41। আর উদ্দীপক যদি দেওয়া থাকে অনেক সময় 1.40 দেওয়া থাকে, 1.4 দেওয়া থাকে, মানে তখন 1.4 ব্যবহার করবা। মানে যদি প্রশ্নে যদি দিয়ে দেয় তাহলে তো প্রশ্নে যা দিবে তাই ব্যবহার করব, আর যদি প্রশ্নে যদি না দেয় তাহলে এই মুখস্থ মানগুলো আমরা বসাবো। আর যদি গ্যাসটা ত্রিপরমাণু গ্যাস হয় তাহলে গামার মান কত আসবে? ত্রিপরমাণু গ্যাসের জন্য, ত্রিপরমাণু গ্যাস কোনগুলো ভাইয়া? ওজোন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, এই যে দেখো ওজনে তিনটা অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড একটা কার্বন দুইটা অক্সিজেন, তাহলে এগুলো হচ্ছে ত্রিপরমাণু গ্যাস। এদের জন্য গামার মান 1.33। তাহলে এই মানগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এগুলো হচ্ছে সিপি এবং সিবি এর অনুপাত বা সিপি এবং সিবি এর মধ্যকার সম্পর্ক। ঠিক আছে, তাহলে এটা আমরা বুঝলাম। এখন আমরা দেখি, এখন আমরা আসবো আমাদের সেই গুরুত্বপূর্ণ জিনিস, আর আসলে কিভাবে আসলো সিপি এবং সিবি থেকে, আর কিভাবে আসলো সিপি এবং সিবি থেকে। চলো দেখি, সেটা একদম সহজ। চলো লিখি যে কিভাবে আর আসলো সিপি এবং সিবি থেকে। ঠিক আছে, তাহলে আমরা লিখি কিভাবে আর সিপি আর আসলো, কিভাবে আর আসলো সিপি ও সিবি থেকে। সিপি ও সিবি থেকে আমাদের কিভাবে আর আসলো সেটা চলো আমরা এখন দেখে ফেলি। খুবই সিম্পল, সিপি এবং সিবি এর বিয়োগফলই হচ্ছে আসলে আর। সিপি মানে স্থির চাপে, এই সিপিটা কি সিবি থেকে বড় না? আমরা পড়ছি না, আমরা মাত্র একটু আগে কি পড়লাম ভাইয়া বলো তো? আমরা একটু আগে পড়ছি সিপি গ্রেটার দেন সিবি। তাহলে সিপি যেহেতু সিবি থেকে বড়, সিপি যেহেতু আমাদের সিবি থেকে বড়, তার মানে অবশ্যই এদের একটা বিয়োগফল থাকবে। মানে এটা মনে রাখবা যে সকল ক্ষেত্রে মানে এক পরমাণু গ্যাস হোক, দ্বিপরমাণু গ্যাস হোক বা ত্রিপরমাণু গ্যাস হোক, যে কোনো গ্যাস হোক, যে কোনো গ্যাসের ক্ষেত্রে সিপি এবং সিবি এর বিয়োগফল আর এর সমান, এবং এই আরটাই হচ্ছে 8.314 জুল পার
মোল পার কেলভিন। এটা এখনই তোমাদের বিশ্বাস করতে হবে না, আমি তোমাদেরকে প্রমাণ দিব যে এক পরমাণু গ্যাসের জন্য এটা আর এর সমান আসে, দ্বি পরমাণু গ্যাসের জন্য দেখবা 8.314 আসতেছে, ত্রি পরমাণু গ্যাসের জন্য দেখবা তোমরা সিপি এবং সিবি এর মধ্যে অনুপাত করলে 8.314 আসতেছে। তার মানে আমরা এখানে বলতে পারি, এই কথাটা আমরা এইভাবে লিখতে পারি যে এক পরমাণু, দ্বি পরমাণু এবং ত্রি পরমাণু, এক দুই দ্বি এবং ত্রি, নাকি এক দ্বি এবং ত্রি, এক পরমাণু, এক পরমাণু, দুই পরমাণু বা দ্বি পরমাণু, দ্বি পরমাণু, ত্রি পরমাণু, ত্রি পরমাণু এবং ইত্যাদি 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 সকল ক্ষেত্রে, ইত্যাদি সকল ক্ষেত্রে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর। এটা সত্য বা এটা প্রমাণিত, ঠিক আছে, এটা প্রমাণিত। সকল ক্ষেত্রে সিপি মাইনাস সিবি করলে আমরা আর পাবো। গ্যাসটা যে কোনো ধরনের গ্যাস হোক, গ্যাসটার জন্য আমরা সিপি এবং সিবি মাইনাস করলে আমরা কি পাবো? আর এর সমান ভ্যালু পাবো, আমরা আর এর সমান ভ্যালু পাবো। তো আশা করি এতটুকু পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু জানাও। এখন আমরা তিনটা ম্যাথ করব, এক পরমাণু, দ্বি পরমাণু এবং ত্রি পরমাণুকের জন্য। তিনটার জন্য আমরা দেখবো আর এর মানে সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর আসছে, ঠিক আছে। তিনটা ম্যাথের জন্যই আমরা দেখবো সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর আসবে, ঠিক আছে। তিনটা ম্যাথের জন্যই আমরা আসলে দেখবো সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর আসতেছে, ঠিক আছে। তো যারা এখনো ক্লাসটাকে কি করো নাই, যারা এখনো ক্লাসটাকে তোমরা হচ্ছে শেয়ার করোনি, শেয়ার করে দাও, দ্রুত শেয়ার করে দাও, ঠিক আছে। আচ্ছা, তা আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, নবনী ক্লিয়ার। তাহলে চলো আমরা দেখি, এখন একটা ম্যাথ করি। হ্যাঁ, একটা ম্যাথ করি, ম্যাথ না করলে আসলে ভালো লাগে না। ম্যাথ কি বলতো? ম্যাথটা হচ্ছে আমরা লিখি যে হিলিয়াম গ্যাসের জন্য সিপি ও সিবি এর মান কত। হিলিয়াম, হিলিয়াম গ্যাসের জন্য, হিলিয়াম গ্যাসের জন্য আমাদের সিপি ও সিবি এর মান কত। তাহলে হিলিয়াম গ্যাসেরটা কি, হিলিয়াম গ্যাসটা কি বলতো? হিলিয়াম গ্যাসটা হচ্ছে একটা এক পরমাণু গ্যাস, হিলিয়াম গ্যাসটা হচ্ছে একটা এক পরমাণু গ্যাস। তাহলে হিলিয়াম গ্যাসের জন্য আমাদের সিপি ও সিবি এর মান কত। এটা হচ্ছে মানে ফিজিক্সে সবচেয়ে মানে এমন একটা ম্যাথ, এটা হচ্ছে ফিজিক্সের সবচেয়ে ছোট ম্যাথ, যে ম্যাথের মধ্যে কোনো ইনফরমেশন দেওয়া নেই। দেখো তো হিলিয়ামের জন্য সিপি ও সিবি এর মান কত, কোনো ভর দেওয়া নাই, কিচ্ছু দেওয়া নাই, কোনো মানে ম্যাথমেটিক্যাল কোনো ডাটাই দেওয়া নাই, তাই না? এটা হচ্ছে ফিজিক্সের একমাত্র ম্যাথ আমার কাছে লাগে যেই ম্যাথের মধ্যে আসলে কোনো ডাটা দেওয়া থাকে না, কিন্তু ম্যাথটা করা যায়। কিভাবে করা যায়? কারণ ডাটা সব তোমার মুখস্থ। হিলিয়াম গ্যাসটা কি? এক পরমাণু গ্যাস। তাহলে আমরা লিখি হিলিয়াম গ্যাস হচ্ছে এক পরমাণু গ্যাস। তাহলে এখানে হিলিয়াম গ্যাস যেহেতু এক পরমাণু গ্যাস, এখানে গামাটা কত আসবে? এক পরমাণুকের জন্য 1.66। এটা মুখস্থ। কেন? কারণ যেহেতু হিলিয়াম এক পরমাণু গ্যাস, এক পরমাণু গ্যাসের জন্য আমাদের গামার মান কি মুখস্থ থাকে? এক পরমাণু গ্যাস, এক পরমাণু গ্যাসের জন্য আমাদের গামার মান কত? 1.66। যেহেতু ডাটা সব মুখস্থ রাখতে হয়, এই কারণে এই ধরনের ম্যাথে কোনো ডাটা দেওয়া থাকবে না, এবং এগুলো আমাদের এডমিশনে খুব আসে। আমাদের ঢাবিতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভিন্ন জায়গায় আমাদের এডমিশনে এই প্রশ্নগুলো বেশি আসে। তারপর আমরা যদি দেখি, তাহলে আবার আমরা কি জানি, আবার কি জানি, আমরা জানি সিপি মাইনাস সিবি সমান আর। আমরা কি জানি? সিপি মাইনাস সিবি সমান আর, সিপি মাইনাস সিবি সমান আর, এটাও আমরা জানি। মানে আর মানে কত? 8.314 জুল পার মোল পার কেলভিন, এটাও আমরা জানি। আবার আরেকটা কি জানি বলতো? আবার আরেকটা জানি সিপি বাই সিবি সমান হচ্ছে গামা। তাহলে গামা মানে কি এখানে? 1.66, এটাও আমরা জানি, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে দুইটা ইনফরমেশন পাচ্ছি, একটা হচ্ছে সিপি মাইনাস সিবি সমান 8.314, আর একটা হচ্ছে সিপি বাই সিবি ইকুয়াল টু কত? 1.66। তাহলে আমি এই জিনিসগুলা আরেকবার লিখবো, এই সেম জিনিসগুলাই আমি আরেকবার লিখবো, কারণ হচ্ছে পরীক্ষার সময় এইভাবে লেখার দরকার নেই, সমীকরণ আকারে লিখবা। এটা জাস্ট এখন আমি তোমাদেরকে বোঝার জন্য এইভাবে দিলাম, ঠিক আছে। এটা আমি জাস্ট তোমাদেরকে এখন বোঝার জন্য এইভাবে লিখে দিলাম, বাট পরীক্ষার সময় তুমি এটা এভাবে লিখবা না, এটাকে কি করবে? একটু সমীকরণ আকারে লিখবা। তাহলে পরীক্ষার সময় কিভাবে লিখবা জিনিসটা? পরীক্ষার সময় এভাবে লিখবা, পরীক্ষার সময় জিনিসটাকে এভাবে লিখবা। দেখো, আচ্ছা, এটা এখান থেকে না নিয়ে আমি এখান থেকে নিই পুরো জিনিসটা। পরীক্ষার সময় পুরো জিনিসটাকে তোমরা এই জিনিসটাকে পরীক্ষার সময় এইভাবে লেখার দরকার নেই। পরীক্ষার সময় কি লিখবা? পরীক্ষার সময় তুমি যেটা করবা সেটা হচ্ছে, দাঁড়াও 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 একটু ছোট করে দিই, একটু ছোট করে দিই। এটা উপরে থাক, হ্যাঁ, যেহেতু এটা আমাদের হচ্ছে এখন কাজে লাগতেছে না, সেহেতু এটা আমাদের উপরে থাক। ওকে, যেহেতু এটা আমাদের কাজে লাগতেছে না, সেহেতু এটা উপরে থাক, ঠিক আছে। এখন এখানে তুমি কি লিখবা? পরীক্ষার সময় কিভাবে লিখবা? এখানে গামা হচ্ছে আমাদের 1.66, গামা 1.66। তাহলে লিখবো যে সিপি বাই সিবি, সিপি বাই সিবি সমান হচ্ছে আমাদের গামা। তাহলে গামা না লিখে আমরা এখানে কি লিখবো? 1.66,
1.66। তাহলে বা আমরা লিখবো সিপি সমান 1.66 সিবি, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ, এটাকে আমরা দিলাম 1 নং সমীকরণ। তাহলে আবার কি জানি, সিপি মাইনাস সিবি সমান হচ্ছে আর, তাহলে আর না লিখে আমরা কি লিখবো 8.314, এটাকে আমরা দিলাম 2 নং সমীকরণ। এখন দেখো দুইটা সমীকরণ পেয়েছো না, দুইটা সমীকরণ থেকে দুইটা আননোন ভ্যালু বের করা যাবে, সিপি এবং সিবি আমরা এই দুইটা সমীকরণ থেকে বের করব। এখন আমরা 1 নং এর যে সিপি সেটার মানটা তাহলে আমি এক কাজ করি 2 নং এ বসাই দিই, 1 নং এর সিপি এর মান আমরা তাহলে 2 নং এ বসাই। তাহলে চলো করি, তাহলে এখন আমরা লিখবো এই জায়গায় যে 1 নং এর সিপি এর মান আমরা 2 নং এ বসাই। 2 নং এ বসালে আসলে আমাদের কি হবে, সিবি চলে আসবে, আমাদের সিবি চলে আসবে। তাহলে 2 নং এ যদি বসাও সিপি জায়গায় কত বসাবা 1.66 সিবি মাইনাস সিবি ইকুয়াল টু কত 8.314। তাহলে বা হিসাব করলে এটা বিয়োগ করলে কত আসে, 1.66 থেকে 1 বিয়োগ করলে 0.66 সিবি ইকুয়াল টু কত আসবে 8.314। তাহলে আমাদের সিবি ইকুয়াল টু কত আসবে, 8.314 কে 0.66 দিয়ে ভাগ করে দাও, 8.314 ভাগ 0.66, তাহলে আমাদের কত আসবে 8.314 ভাগ 0.66 12.59, তার মানে 12.6 বলতে পারো, তাহলে এটা আসবে 12.6 জুল পার মোল পার কেলভিন। তাহলে এই সিবির মানটা এখন আবার কি করবা, 1 নং এ বসাও অথবা 2 নং এ বসাও, যে কোনো একটাতে বসাইতে পারো, বসালে তোমার সিপি চলে আসবে। তাহলে আমরা তারপর কি করব, এই সিবির মানটা মনে করো তারপর আমরা 1 নং এ বসাই দিলাম। তাহলে একটু ছোট করে নিয়ে আসি, তাহলে আসলে আমি এই স্লাইডের মধ্যে আসলে পুরো অঙ্কটা করে ফেলতে পারবো। আমরা একটু ছোট করে দিই, তাহলে এই স্লাইডের মধ্যে আমাদের আসলে পুরো অঙ্কটা হয়ে যাবে, পুরো অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এইভাবে নিয়ে আসলাম। তাহলে এখন দেখো তো, এখন তাহলে আমরা কি করব, এখন আমরা এই যে মানটা পেলাম, এখন তাহলে আমরা কি করব, এখন আমরা সিবির মানটা আমরা হচ্ছে 2 নং এ বসাই দিই। তাহলে এখন আমরা যদি সিবি এর মান আমরা যদি 2 এ বসাই তাহলে আমরা কি পাবো, আমরা সিপি পাবো। তাহলে সিপি ইকুয়াল টু কত আসবে, সিবি এদিকে আসলে প্লাস হয়ে যাবে 8.314 প্লাস সিবি, তাহলে 8.314 প্লাস 12.6, তো হিসাব করলে কত আসতেছে বলো, প্লাস 8.314 প্লাস 12.6 20.914 এত জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। তাহলে এইটা থেকে যদি এটা বিয়োগ করো তাহলে কিন্তু আমাদের ঘুরে ফিরে আবার 8.314 আসতেছে, এবং এইটাকে যদি এইটা দিয়ে ভাগ করো তাহলে 1.66 আসবে, যেটা হচ্ছে সিপি এবং সিবি এর অনুপাত, ঠিক আছে। তো সবাই এই জায়গাটা বুঝছি কিনা, সবাই ক্লিয়ার কিনা ভাইয়াকে একটু জানাও তো, সবাই বুঝেছো কিনা বলো, সবাই বুঝতে পেরেছো কিনা বলো। তোমাদের উপস্থিতি দেখে তো আমি একদম চাঁদা দেশে চলে যেতেছি, এ অবস্থা কেন তোমাদের, হ্যাঁ মনোযোগ ধরে রাখতে পারছো না ভাইয়ারা, মনোযোগ ধরে রাখতে পারছি না, আমরা মনোযোগ ধরে রাখতে পারছি না, পড়াশোনা করতে হবে তো, ঠিক আছে, ওকে ক্লিয়ার, ঠিক আছে। তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকো হ্যাঁ, তাহলে আমরা পরে আরেকটা অঙ্কে যাই। পরের অঙ্কটা এখন তোমরা নিজেরা ট্রাই করো তো, পারবা, আমি আশা করছি তোমরা পারবা। পরের অঙ্কটা হচ্ছে অক্সিজেনের গ্যাসের সিপি ও সিবি এর মান কত, অক্সিজেন গ্যাসের, পরের অঙ্কটা হচ্ছে আমাদের অক্সিজেন গ্যাসের সিপি ও সিবি এর মান কত। দেখো অক্সিজেন গ্যাসের সিপি ও সিবি এর মান কত, এটাও তো সেম ভাবেই করবা, জাস্ট এখানে চেঞ্জটা হবে কি বলতো, অক্সিজেনের জন্য গামা চেঞ্জ হয়ে যাবে, অক্সিজেনের জন্য কিন্তু ভাই আমাদের গামাটা কি থাকবে না, আর আগের মতো থাকবে না, গামাটা আবার চেঞ্জ হয়ে যাবে। তাহলে চলো তো করি অঙ্কটা, কিভাবে করব অঙ্কটা। দেখো অক্সিজেনের জন্য আমরা আসলে কিভাবে অঙ্কটা করব, দেখো অক্সিজেনের জন্য আমরা অঙ্কটা করব এইভাবে, এখানে অক্সিজেনের জন্য আমাদের গামা কত 1.41, কারণ অক্সিজেন কি দ্বিপারমাণবিক গ্যাস, একটা দ্বিপরমাণু গ্যাস, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি জানি, আমরা জানি সিপি বাই সিবি সমান হচ্ছে গামা মানে কি 1.41, বা সিপি সমান কত 1.41 সিবি, এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এই সমীকরণটাকে আমরা কি লিখবো, এই সমীকরণটাকে আমরা দিব সমীকরণ নাম্বার 1। আবার আমরা কি জানি, সিপি মাইনাস সিবি সমান আর, আর মানে কি 8.314, এটাকে আমরা দিব 2 নং সমীকরণ, ঠিক আছে। তারপর আমরা কি করব, 1 নং এর সিপি এর মান 2 নং এ বসাবো, আগের মতোই 1 নং এর সিপি এর মান আমরা 2 এ বসাই, 2 নং এ বসাই। যদি আমরা 2 নং এ যদি বসাই তাহলে আমরা কি পাচ্ছি বলতো, আমরা পাচ্ছি সিপি এর জায়গায় 1.41 সিবি মাইনাস সিবি ইকুয়াল টু হচ্ছে 8.314। তাহলে এটা যদি আমরা যদি হিসাব করি তাহলে এটা আসবে 0.41 সিবি ইকুয়াল টু 8.314,
ঠিক আছে, এত আসবে। তাহলে যদি এত আসে আমাদের, তাহলে আমরা এখান থেকে আমরা কি পাচ্ছি, বা সিবি ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, 8.314 কে আমরা 0.41 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে 8.314 কে আমরা 0.41 দিয়ে ভাগ করলে আসবে 20.278, 20.278 এত জুল পার মোল পার কেলভিন। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করব, সিবি এর মানটা আমরা 1 অথবা 2 এ বসাবো। তাহলে চলো এটা আবার 2 এ বসাই, 1 এ বসাই। ঠিক আছে, তাহলে সিবি এর মান 1 এ বসাই, সিবি এর মান 1 এ বসাই। আগের অঙ্কটা তো আমরা 2 নং এ বসাইছিলাম, এটাকে আমরা তাহলে 1 নং এ বসাইয়া দেখি। বসাইলে আসবে সিপি ইকুয়াল টু 1.41 সিবি, সিবি কত 20.278। যদি গুণ করো কত আসে, এটার সাথে 1.41 গুণ করো 28.592 আসবে, 28.592 জুল পার মোল পার কেলভিন। এখন তুমি একটু খেয়াল করে দেখো, এইটা থেকে এই যে 28.592 থেকে তুমি যদি 20.278 বিয়োগ করো 8.314 আসবে, 8.314 আসবে। তাহলে বিয়োগ করো 20.278, তাহলে দেখো 8.314 আসছে। তার মানে সর্বাবস্থায় সিপি এবং সিবি এর বিয়োগফল কি আর এর সমান। সর্বাবস্থায় এক পরমাণুক হোক, দ্বিপরমাণুক হোক বা ত্রিপরমাণুক হোক। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছি। ঠিক আছে, দিয়া বুঝতেছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, নবনী, হ্যাঁ নবনী উত্তর দিয়ে ফেলেছো, সুমাইয়ার উত্তরও হয়েছে, গুড। তাহলে তোমরা কিন্তু সবাই কিন্তু এই জিনিসগুলো পেরে যাচ্ছ। চলো এখন একটা অঙ্ক দিচ্ছি, এটা তোমরা করবা। এখন যে অঙ্কটা আমি দিচ্ছি সেটা হচ্ছে তোমরা করবা। এখন করো, এই অঙ্কটা তোমরা করো। একটা ত্রিপরমাণুক গ্যাস দিচ্ছি, গ্যাসটা একটা ত্রিপরমাণুক গ্যাস, কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড গ্যাসের সিপি ও সিবি এর মান বের করো। এটা একটা ত্রিপরমাণুক গ্যাস, এটা তোমরা আমাকে বের করে আনসারটা বলো তো। কার্বন ডাই অক্সাইড গ্যাসের সিপি ও সিবি এর মান, সিপি ও সিবি এর মান নির্ণয় করো। এটা তোমরা হচ্ছে আমাকে বের করে বলো, এটা বের করে বলো। দেখি এটা পারো কিনা, দেখি এটা পারি কিনা, দেখি দেখি এটা পারা যায় কিনা। কার্বন ডাই অক্সাইড গ্যাসের সিপি ও সিবি এর মান নির্ণয় করো, এটা তোমরা পারো কিনা দেখো। ঠিক আছে, এটা করো, এটা করো। ঠিক আছে, এটা করো, এটা করে হচ্ছে আমাকে দেখাও, হচ্ছে আমাকে বের করে বলো, এটা বের করে বলো। দেখি এটা পারো কিনা দেখি। করো এটা, এটা শেষ করো, এটা শেষ করে আমাকে আনসার বলো। আচ্ছা, এটার আনসারও চলে আসছে, দেখতে পাচ্ছি। সুমাইয়া আনসার দিয়েছো, হয়ে গেছে 25 এবং 33, এবং নবনীর আনসারও সঠিক। চলো আমরা তার উপর একটু করে দিই। হ্যাঁ, এটা আমি একটু করে দিই সবার জন্য। দেখো, এটা একটা ত্রিপরমাণুক গ্যাস, তাই না ভাইয়া? এটা আমাদের হচ্ছে একটা ত্রিপরমাণুক গ্যাস। তাহলে এটা হচ্ছে একটা ত্রিপরমাণুক গ্যাস হয়, তাহলে এখানে আমাদের গামা কত 1.33, জাস্ট এই জায়গাটাই তো চেঞ্জ, বাকি সব তো সেম। তাহলে দেখো তো, তাহলে সিপি বাই সিবি সমান হচ্ছে 1.33, বা সিপি সমান হচ্ছে 1.33 সিবি। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। আবার
আমাদের সিপি মাইনাস সিবি এটা হচ্ছে 8.314, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। তারপর কি করব, 1 নং এর সিপি এর মান 2 নং এ বসাবো। 1 নং এর সিপি এর মান আমরা 2 এ বসাই, 2 নং এ বসাই। যদি বসাই তাহলে আমরা কত পাচ্ছি, 1.33 সিবি মাইনাস সিবি ইকুয়াল টু 8.314। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 0.33 সিবি ইকুয়াল টু 8.314। তাহলে এখান থেকে আমরা সিবি ইকুয়াল টু কত পাবো, সিবি ইকুয়াল টু আমরা পাবো 8.314 ভাগ 0.33, 25.19। ঠিক আছে, 25.19 জুল পার মোল পার কেলভিন। কারণ যদি 25.2 লিখতে মন চাই লিখতে পারো, কোনো ক্ষতি নাই, এই এক মানে অল্প ডিজিটের জন্য কাটবে না। তারপরে দেখো আবার এই সিবি এর মান 2 এ বসাও, সিবি এর মান 2 এ বসাই, সিবি এর মান আমরা 2 নং এ বসাই। যদি আমরা সিবি এর মান যদি 2 নং এ বসাই তাহলে আমরা কি পাচ্ছি, আচ্ছা 2 এ না বসিয়ে 1 এই বসাই, হ্যাঁ 2 এ না বসিয়ে সিবি এর মানটাকে আমরা 1 নং এ বসাই। ওকে, 2 এ না বসিয়ে সিবি এর মান আমরা 1 নং এ বসাই, 1 নং এ বসাই। 1 নং এ বসালে আমরা সিপি পাবো, সিপি ইকুয়াল টু কত, 1.33 সিবি, সিবি হচ্ছে 25.19। তাহলে এটার সাথে 1.33 গুণ দিয়ে দাও, যে आंसरটা আসছিল গুণ দিলে আসবে 33.508। তার মানে 33.51 লিখতে পারো তুমি, এত জুল পার মোল পার কেলভিন। এবং এই দুইটা যদি বিয়োগ করো, সিপি এবং সিবি বিয়োগ করলে আমরা আবার ঘুরে ফিরে 8.314 বা আর এর সমান ভ্যালুই পাবো। ওকে, তো আশা করি সবাই ক্লিয়ার। তো এতক্ষণ পর্যন্ত ভাইয়া যা যা পড়ালাম, আমাদের দেখো অলরেডি টাইমিং এ দেখাচ্ছে 1 ঘন্টা 4 মিনিট। তো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে যা যা পড়ালাম সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু টুস করে একটু কমেন্টে জানাও তো। তারপর আমরা আমাদের আজকের যে লাস্ট যে টপিকটা সেটা পড়বো। লাস্ট টপিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তো সেটা আমরা আজকে পড়বো। তাহলে এতক্ষণ পর্যন্ত যা যা ভাইয়া পড়ালাম সেটা তোমরা সবাই বুঝতে পেরেছো কিনা সেটা আমাকে একটু জানাও। ওকে নবনী ক্লিয়ার, ঠিক আছে, বুঝতে পেরেছো, যারা বুঝেছি ঠিক আছে। তো সবাই জানাও, সবাই ক্লিয়ারলি কনসেপ্ট বুঝতে পেরেছো কিনা। এবং এগুলো শুধু বুঝলেই হবে না, এগুলো কিন্তু বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আমি তোমাদেরকে পড়ালাম, তোমরা খুব পড়লা, মনোযোগ দিয়ে 2 ঘন্টা আমার সাথে পড়াশোনা করলা, কিন্তু তারপর এটা 6 মাসও পড়লা না, ফলাফল শূন্য। ঠিক আছে, 6 মাস পরে আমাকে তোমরা গালি দিবা যে ভাই আসলে কি পড়াইছে, কিছু বুঝি নাই। আসলে তোমরা বাসায় পড়ো নাই, এই কারণে আমাকেও গালি দেওয়ার দরকার নাই। মানে এরকম যাতে অবস্থায় যাতে না আসে, হ্যাঁ, যে বলতে পারো যে না ভাই আপনাকে গালি দিব না, মানে এমন কাজ করবা যাতে করে ওইটা প্রশ্নই না আসে, ভালো করে পড়াশোনা করবা। ঠিক আছে, ওকে সোমায়া বুঝছি, ঠিক আছে। তারপর দিয়া বলছে আলহামদুলিল্লাহ সবগুলাই বুঝতেছি। ঠিক আছে ভাইয়া, না বোঝার কিছু নাই, আসলে এগুলো আসলে সহজ জিনিস, এগুলো আসলে কঠিন কিছুই না, এগুলো খুবই সহজ জিনিস। এখন চলো আমরা দেখবো হেডলাইন দাও, সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, আয়তন ও তাপমাত্রা সম্পর্ক। হেডলাইন দাও সবাই, সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে সমষ্ণ আর একটা হচ্ছে রুদ্ধতাপীয়। সমষ্ণ ও রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ, তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক, তাপমাত্রা ও আয়তনের সম্পর্ক, আয়তনের সম্পর্ক। ঠিক আছে, এটা কিভাবে, এটা আমরা সরাসরি সূত্রে চলে যাব, যেহেতু হচ্ছে তোমাদের আসলে ডেরিভেশন প্রতিপাদন আসে না, সেহেতু আমরা প্রতিপাদন নিয়ে টানা হেঁচড়া করবো না, আমরা সরাসরি সূত্রে যাচ্ছি। চলো দেখি আমরা একটু সূত্রে যাই। তো সূত্রে আমরা যদি যাই, প্রথমে সমষ্ণ প্রক্রিয়ায় আমরা চাপ এবং আয়তনের সম্পর্কটা একটু দেখি। তাহলে এই পাশে আমি লিখছি সব সমষ্ণ প্রক্রিয়া, ওই পাশে লিখবো সব রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে দেখো সবাই দেখো, এই পাশে আমরা লিখছি সমষ্ণ আর এই পাশে আমরা লিখবো রুদ্ধতাপীয়, এই পাশে আমরা লিখবো রুদ্ধতাপীয়। তাহলে চলো লিখি, এই পাশে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে সমষ্ণ প্রক্রিয়ায় আমাদের চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক সেটা হচ্ছে P1V1 ইকুয়াল টু P2V2। এটা সবাই জানি না? জানি, কারণ আমরা এটা পরিবেশ রসায়নে পড়েছি, বয়েলের সূত্র এটা। তারপরে এটা আমরা আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্বে পড়েছি, 10ম অধ্যায় ফিজিক্স 10ম অধ্যায় ফার্স্ট পেপারে। তাহলে এটা হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ায় P1 সমান V1 সমান P1V1 সমান P2V2। এটা কখন ভাইয়া? এটা তখন যখন T স্থির থাকে, চাপ যখন স্থির থাকে, স্থির তাপমাত্রায়। স্থির তাপমাত্রার জন্য আমাদের এইটা হচ্ছে আমাদের সত্য।
ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি আমাদের এটা হচ্ছে স্থির তাপমাত্রা, এটা কিসের জন্য সত্য, এটা হচ্ছে আমাদের স্থির তাপমাত্রার জন্য সত্য। ঠিক আছে, তারপরে আমরা আরেকটা সূত্র কি পাই, V1/T1 সমান V2/T2, এটা হচ্ছে চার্লসের সূত্র। এটা ভাই আমাদের কিসের জন্য কাজ করে, যখন আমাদের চাপ স্থির থাকে, চাপ যখন স্থির থাকে। ভাই এই সূত্রগুলো কি অধ্যায়ে লাগবে না ভাইয়া, সমষ্ণ প্রক্রিয়া এই সূত্রগুলো অধ্যায়ে লাগবে না, আমাদের লাগবে এখানকার যে সূত্রগুলো লিখবো, রুদ্ধতাপীয়গুলো লিখবো। আমি জাস্ট চেঞ্জটা দেখাইতে তোমাদেরকে এটা লিখে দিচ্ছি। তারপর স্থির আমাদের গেল-উসাকের সূত্র ছিল স্থির আয়তনে, আমাদের সূত্র হচ্ছে P1/T1 সমান P2/T2 যখন আয়তন স্থির থাকে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সমষ্ণ প্রক্রিয়ার জন্য যে সূত্রগুলো, সেগুলো হচ্ছে এটা। তাহলে যখন তাপমাত্রা স্থির থাকে P1V1 সমান P2V2, আয়তন স্থির, চাপ স্থির থাকলে V1/T1 সমান V2/T2, আয়তন স্থির থাকলে P1/T1 সমান P2/T2। PVT কি বুঝছো, তাপমাত্রা, চাপ, আয়তন। P মানে চাপ, V মানে আয়তন, T মানে তাপমাত্রা। চলো যাই রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সূত্রগুলো কিরকম হবে একটু দেখে আসি। চলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া। হ্যাঁ, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গামার একটা ব্যাপার চলে আসছে, তাই না, গামা। তাহলে গামার ব্যাপার যেহেতু চলে আসছে, ওই ব্যাপারটাকে আমরা ইগনোর করতে পারবো না। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের ফর্মুলাগুলো কিভাবে চেঞ্জ হবে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সমষ্ণ প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক, দেখো চাপ এবং আয়তনের মধ্যে যে সম্পর্ক সমষ্ণ প্রক্রিয়ায়, সেটা কি রকম সম্পর্ক, চাপ এবং আয়তনের মধ্যকার সম্পর্ক হচ্ছে আমাদের গুণের সম্পর্ক। তাহলে তারপর আয়তন এবং তাপমাত্রার সম্পর্ক কি, ভাগের সম্পর্ক। তারপর এটা কি, ভাগের সম্পর্ক, তার মানে এটা হচ্ছে ব্যস্তানুপাতিক, এটা সমানুপাতিক, এটাও সমানুপাতিক। কারণ আমরা জানি সমানুপাতিকের সম্পর্ক ভাগের হয়, ব্যস্তানুপাতিক সম্পর্ক গুণের হয়। যেহেতু এরা গুণাকার আছে, তার মানে এদের সম্পর্ক ব্যস্তানুপাতিক। এরা যেহেতু ভাগাকারে আছে, এদের সম্পর্ক সমানুপাতিক। এখন আসো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সম্পর্কগুলো কিভাবে চেঞ্জ হবে। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের চাপ এবং আয়তনের যে সূত্র, সেটা একটু মুখস্থ করে ফেলবা। P1V1 টু দি পাওয়ার গামা সমান P2V2 টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক হচ্ছে P1V1 টু দি পাওয়ার গামা সমান P2V2 টু দি পাওয়ার গামা। তার মানে উদ্দীপক দেখে তুমি যদি বুঝো যে এখানে আমাদের মানে উদ্দীপকে বলবে তাপমাত্রা স্থির, তার মানে এখানে T এর কাজ নাই, তার মানে সম্পর্ক কার কার মধ্যে তৈরি করতে হবে, চাপ এবং আয়তনের মধ্যে। তখন আমাদের সম্পর্ক হবে P1V1 টু দি পাওয়ার গামা সমান P2V2 টু দি পাওয়ার গামা। ঠিক আছে, এটা হচ্ছে চাপ এবং আয়তনের সম্পর্ক। হ্যাঁ, যদি আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক করতে বলে, আয়তন এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এটা হচ্ছে আমাদের তাপমাত্রা এবং আয়তনের মধ্যে সম্পর্ক রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। যদি তাপমাত্রা দেওয়া থাকে আয়তন বের করতে বলে, বা আয়তন দেওয়া থাকে তাপমাত্রা দেওয়া থাকে বের করতে বলে, তাহলে আমাদেরকে এই ফর্মুলা দিয়ে করতে হবে। এটা হচ্ছে তাপমাত্রা ও আয়তনের মধ্যে সম্পর্ক। এই সম্পর্ক দিয়ে সবচেয়ে বেশি সিকিউ আসবে। বিশ্বাস করো, আমরা যখন সিকিউ করতে যাবো এই সম্পর্কগুলো দিয়ে ভালো সিকিউ আসবে। আরো অনেক কিছু আছে, সেগুলো আমরা আস্তে আস্তে পড়বো। বাট এখন পর্যন্ত যা যা পড়ছি সবকিছুর মধ্যে এই যে মোলার গ্যাস আপেক্ষিক তাপের যে কনসেপ্টটা, এই যে এতক্ষণ যা যা পড়ছি, এই কনসেপ্টটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর ফাইনালি দেখো আমাদের আরেকটা কি আছে বলতো, চাপ আয়তন গেল, তাপমাত্রা আয়তন গেল, আরেকটা কি তাপমাত্রা এবং চাপ। তাপমাত্রা এবং চাপ, হ্যাঁ তাপমাত্রা এবং চাপ কিভাবে মনে রাখবা, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন এই সূত্রটাকে এইভাবে মনে রাখতাম, পাটালি গুড় 1 গ্রাম। পাটালি গুড়, মনে করো তুমি পাটালি গুড় তো চেনো সবাই না, খেজুরের গুড়, পাটালি গুড় 1 গ্রাম, এইভাবে আমি মনে রাখতাম পাটালি গুড় 1 গ্রাম। এটা দিয়ে আসলে কি বোঝা যায়, পাটালির পা মানে কি পি, টালির পি, তাহলে P1T1, তারপর কি গুড়, গুড় মানে কি গামা, তাহলে উপরে গামা নিচে 1 গ্রাম, তার মানে 1 মাইনাস গামা। পাটালি গুড় 1 গ্রাম, এটা দিয়ে আমরা মনে রাখবো P1T1 টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা। ঠিক আছে, তাহলে P1T1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস গামা, গামা বাই 1 মাইনাস গামা, P1T1 টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা। পাটালি গুড় 1 গ্রাম সমান P2 পাটালি গুড় 1 গ্রাম। আশা করি বুঝতে পারছো, পাটালি গুড় 1 গ্রাম। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এটা আমি একটু মুছে ঠিক করে লিখে দিই, আমি পরের পৃষ্ঠায় সূত্রগুলো আরেকবার লিখবো, একটু ডিটেলসে লিখবো, তখন এটা বুঝতে পারবা তোমরা সহজে। ঠিক আছে, তাহলে এই জায়গায় আপাতত আমি এটাকে একটু ডিলিট করে দিই, আমি সূত্রটা সুন্দর করে লিখি। তাহলে চাপ এবং তাপমাত্রার মধ্যে যে সম্পর্ক, সেটা হচ্ছে P1T1 টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা।
ইকুয়াল টু P2 T2 টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা। এটা হচ্ছে আমাদের পাটালি গুড় 1 গ্রাম বা চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক সূচক সূত্র। ঠিক আছে, আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। সূত্রগুলো সবাই লেখা হয়েছে কিনা, লেখা হয়ে থাকলে ডান লিখে দাও। আমরা এই সূত্র, এই তিনটা সূত্র পরের স্লাইডে আবার লিখব, আরো অ্যানালাইসিস করব, কারণ এটাই আজকে আসলে আমাদের মূলত আমাদের বেসিকের এটাই আজকে লাস্ট পড়াশোনা। বেসিকের এটাই হচ্ছে লাস্ট পড়াশোনা। ঠিক আছে, তো আমরা এরপরে কিছু ম্যাথ করব। তো আমরা এতটুকু পর্যন্ত সবাই লিখতে পেরেছি কিনা, লেখা হয়ে থাকলে ডান লিখে দাও। সবাই লেখা হয়ে থাকলে ডান লিখো, সবাই লিখো ডান, সবাই লিখে দাও। ঠিক আছে, যারা ক্লিয়ার এন্ড ডান, সোমাইয়া ক্লিয়ার। ঠিক আছে, তো সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, চলো আমরা সূত্রগুলো আরেকবার লিখব। তাহলে সূত্রগুলো আমরা আরেকবার লিখব, বাকিদের জন্য একটু অপেক্ষা করি। সবার জন্য যাদের লেখা শেষ একটু আঙুল ফুটাও, এই যে ভাইয়ার মতো। ভাইয়ার আঙুল ফুটে না, ফুটায় অভ্যাস নাই। ঠিক আছে, তো তোমরা আঙুল ফুটাতে থাকো। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে সবাই আশা করছি লেখা শেষ। ওকে, নবনী ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আমরা চলো আমরা পরেরটাতে চলে যাই। পরের স্লাইডে আমরা এই সূত্রগুলোই আরেকবার লিখবো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য যে ফর্মুলাগুলো লিখলাম সেগুলোই আমি আরো একবার লিখছি, খেয়াল করো। তাহলে পরের স্লাইডে আমরা বড় করে শুধুমাত্র রুদ্ধতাপীয় ফর্মুলাগুলোই লিখব। তাহলে পরের স্লাইডে আমরা বড় করে আমরা লিখব রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের প্রথম সূত্রটা কি? প্রথম সূত্র হচ্ছে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক। চাপ ও আয়তন, তাহলে লিখো চাপ ও আয়তনের মধ্যকার সূত্রটা কি আসবে? সূত্রটা হচ্ছে P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা, যদি চাপ আর আয়তনের মধ্যে সম্পর্ক বলে। তারপরে আসো, তারপরে কি? তারপরে হচ্ছে আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। তারপরে হচ্ছে আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক। এগুলো কিন্তু পরীক্ষায় প্যাচ লাগাবা না। হ্যাঁ, ভি এর উপর গামা, পি এর উপর কিন্তু গামা না, মনে রাখো। পি এর উপর গামা দিলে কিন্তু অঙ্কের উত্তর চেঞ্জ হয়ে যাবে। তাহলে আয়তন ও তাপমাত্রার মধ্যকার সম্পর্ক, তাপমাত্রার মধ্যকার সূত্র, এই সূত্রটা আমাদের কি আসবে? T1 V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1। এখানে কিন্তু ভি এর উপর গামা মাইনাস 1, ভি এর পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1। তোমরা আবার ভুলে কিন্তু টি এর উপর দিয়ে দিও না। ঠিক আছে, আর ফাইনাল সূত্র কি? পাটালি গুড় 1 গ্রাম, নাকি? চলো পাটালি গুড় 1 গ্রাম খেয়ে আসি, নাকি? 1 গ্রাম পাটালি গুড় খেয়ে আসি, চলো। তাহলে ফাইনালটা হচ্ছে চাপ ও তাপমাত্রার মধ্যকার সম্পর্ক, চাপ ও তাপমাত্রার মধ্যকার সম্পর্ক। তাহলে চাপ ও তাপমাত্রার মধ্যকার সম্পর্কটা কি? মনে রাখবা পাটালি গুড় 1 গ্রাম। তাহলে এটা সূত্রটা আমি একটু আলাদাভাবে একটু লিখে দিই মনে রাখার উপায়টা। এটা মনে রাখার উপায় হচ্ছে পাটালি গুড় 1 গ্রাম, পাটালি গুড় 1 গ্রাম। ঠিক আছে, পাটালি গুড় 1 গ্রাম। তবে বইতে তোমরা সূত্রটা অন্যভাবে দেখবা। হ্যাঁ, বইয়ের সূত্র দেখো না, বইয়ের সূত্র যেভাবে করছে সেভাবে করলে আনসারটা যা আসবে, ভাইয়া যেভাবে দেখাচ্ছি একই আনসার আসবে। ঠিক আছে, বইয়ের সূত্রটা আমি তোমাদের দেখাবোই না, দেখায় কনফিউজ করবো না। বাট তোমরা বই, গাইড, টেস্ট পেপার সব জায়গায় দেখবে এই সূত্রটা করতে গিয়ে দেখবে একটু খটকা লাগতেছে, ওটা আমি দেখাই দিব। যেহেতু খটকা লাগতে পারে আমি দেখাই দিব। তাহলে এই সূত্রটা হবে পাটালি গুড়, তাই না? তাহলে পাটালি P1 T1, পাটালি, তারপর কি উপরে গুড় গামা 1 গ্রাম 1 মাইনাস গামা। তাহলে P1 T1 টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা ইকুয়াল টু P2 T2 টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা। এটা হচ্ছে পাটালি গুড় 1 গ্রাম। ঠিক আছে, 1 মাইনাস গামা, নিচে হচ্ছে 1 মাইনাস গামা। ঠিক আছে, এখন চলো আমরা দেখি এই সূত্রটাকে আমরা আসলে এই যে পাটালি গুড় 1 গ্রামের যে কনসেপ্টটা, এটা আসলে গাইডে বা টেস্ট পেপারে বা মেইন বইয়ে আসলে আর কিভাবে লেখা আছে। হ্যাঁ, মেইন বইয়ে এই সূত্রটাকে একটু অন্যভাবে লেখা আছে। অন্যভাবেটা কেমন ভাইয়া? অন্যভাবেটা কেমন? চলো দেখি অন্যভাবেটা কেমন ভাবে লেখা আছে। এটা লেখা আছে এরকম, লিখো, একটু লিখি। হ্যাঁ, একটু তুলনা করব। তোমরা এইভাবে লিখে রাখতে পারো যে ভাইয়া পড়িয়েছি, লেখো ভাইয়া পড়িয়েছি। হ্যাঁ, পড়িয়েছি হচ্ছে কি? পাটালি গুড় 1 গ্রাম সমান পাটালি গুড় 1 গ্রাম।
ঠিক আছে। আর মেইন বইয়ে আমাদেরকে আসলে কি করবে, মেইন বইয়ের সূত্রটা হচ্ছে এরকম, পি এর উপর এটা পাওয়ারটা টি এর উপর না দিয়ে পি এর উপর দিয়েছে, তাহলে আমরা সব জায়গায় কি পাবো, সব জায়গায় দেখব সূত্রটা লেখা আছে এমন যে আমাদের T1 আগে, তারপর P1, ঠিক আছে। P1 এর উপর যদি এই পাওয়ারটা দাও তাহলে কি হবে, চেঞ্জ হয়ে যাবে, উপরে 1 মাইনাস গামা, নিচে গামা, আবার T2 P2, উপরে 1 মাইনাস গামা, নিচে গামা। তো ভাই এটাকে কোনো ফর্মুলাতে, এটাকে কোনো ছন্দে ফেলা যায় না, এই জন্য এইটা বেটার। কথা কি বোঝা গেছে? তো আমরা আসলে কোনটা পড়বো, আমরা ওটা বাদ দিয়ে দিব, ওটা আমরা পড়বো না, আমরা এইটা পড়বো, ঠিক আছে। তো আমি এটাকে তাহলে একটা কাজ করি, এই ক্যানভাসটাকে, এই যে এই অংশটাকে তাহলে আমি একটু অন্য কালার দিয়ে দিই, ঠিক আছে। এই যে ক্যানভাসটা, ওই অংশটাকে আমি তাহলে একটু অন্য কালার দিই, হ্যাঁ অন্য কালার দিই। আচ্ছা পুরোটা তো একই কালার নিয়ে নিচ্ছে তাই না, পুরোটা সেম কালার তো নেওয়ার কথা না, দাঁড়াও, সব জায়গায় পুরোটা সেম কালার নিয়ে নিবে, পুরোটা, আচ্ছা না পুরোটা সেম কালার নেয় নাই, ওয়াও জোশ, পুরোটা সেম কালার নেয় নাই। তাহলে আমি এই জায়গাটাকে একটু অন্য কালি দিয়ে দেই তোমাদের জন্য, দেখো এই জায়গাটাকে আমি তাহলে একটু অন্য কালি দিয়ে দেই, এই ঠিক আছে। তাহলে একটু সবুজ 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 করলে কি ভালো হয়, সবুজ করলে কি ভালো লাগবে, সবুজ করলে আশা করি এটা ভালো লাগবে, সবুজ করলে ক্লিয়ারলি বোঝা যাবে, সবুজ সবুজ সবুজ, ওকে ঠিক আছে। তাহলে আমরা কোনটা পড়বো, আমরা হচ্ছে হলুদটাকে ফলো করব, ঠিক আছে, সবুজটাকে আমরা ফলো করব না, ওকে। আমরা হলুদটাকে ফলো করব ভাইয়া, আমরা সবুজটাকে ফলো করব না, ঠিক আছে ঠিক আছে, আশা করছি ঠিক আছে জিনিসটা। আমি আরেকটু তোমাদের বোঝানোর জন্য আরেকটু কষ্ট করি, প্যারা নাই, ঠিক আছে। তা ভাইয়া পড়িয়েছি যেটা, এই যে হলুদ, এটা ভাইয়া পড়িয়েছি। আর তোমরা বইয়ে কোনটা পাবা, তোমরা বইয়ে পাবা ভাইয়া এইটা, তোমরা বইয়ে পাবা এইটা। তো তোমরা এইটা পড়বা না, বইয়ে যেটা পেয়েছো সেটা আসলে পচা সূত্র, সেই সূত্রটা আমরা পড়বো না, ঠিক আছে। তো আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। তো এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্টে একটু জানাও তো, এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা সেটা আমাকে একটু কমেন্টে জানাও। তো আমরা আসলে পড়বো পাটালি গুড় 1 গ্রাম, আমরা আসলে কখনোই ওই যে টিপি T1 T2 টিপি এগুলো আমরা পড়বো না, হ্যাঁ আমরা টিপাটিপিতে যাব না, আমরা পাটালি গুড়ে সীমাবদ্ধ থাকবো, ঠিক আছে। আমরা খাওয়া দাওয়া করা পাবলিক, আমরা গুড় দিয়ে চিড়ামুড়ি খাবো, ঠিক আছে। আচ্ছা তাহলে এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ওকে। নবনী ক্লিয়ার, সুমাইয়া ক্লিয়ার, যারা ক্লিয়ার, ঠিক আছে। সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো চলো আমরা এখন একটু ম্যাথ দেখি। তার আগে একটা জিনিস একটু বুঝি, এটা গতকাল বলছিলাম, রুদ্ধতাপীয় পরিবর্তন কিভাবে বুঝবা। হ্যাঁ প্রশ্নে লেখা থাকবে হঠাৎ, আকস্মিক, বা মানে হঠাৎ করে, মানে হঠাৎ কথাটা লেখা থাকবে। প্রশ্নে যদি হঠাৎ করে যদি লেখা থাকে তাহলে সেটাকে আমরা বলবো রুদ্ধতাপীয় পরিবর্তন। প্রশ্নে আসলে বেশিরভাগ ক্ষেত্রে বলা থাকে না এটা রুদ্ধতাপীয় কিনা, প্রশ্নে আসলে বলা থাকে যে হঠাৎ করে কিছু একটা হয়েছে, হঠাৎ করে একটা বেলুন ফুটে গিয়েছে। তাহলে এই কথাটা একটু লেখো, কিভাবে চিনব রুদ্ধতাপীয় প্রক্রিয়া, লিখে রাখো, নোট নোট। প্রশ্নে হঠাৎ, প্রশ্নে হঠাৎ, হঠাৎ বা প্রশ্নে যদি হঠাৎ বা আকস্মিক ভাবে, হ্যাঁ প্রশ্নে যদি যদি হঠাৎ হঠাৎ বা আকস্মিক ভাবে, আকস্মিক আকস্মিক ভাবে কি লেখা থাকে, চাপ বা আয়তন, চাপ বা আয়তন পরিবর্তনের কথা বলা থাকে, চাপ বা আয়তন, চাপ বা আয়তন পরিবর্তনের কথা কথা বলা থাকে, তবে রুদ্ধতাপীয় পরিবর্তন, কথা বলা থাকে, বলা থাকে তবে রুদ্ধতাপীয় পরিবর্তন হবে, ঠিক আছে। মানে রুদ্ধতাপীয় পরিবর্তনের ক্ষেত্রে প্রশ্নে আমাদের বলা থাকবে যে হঠাৎ বা আকস্মিক ভাবে, এই কথাটা যদি আমাদের যদি বলা থাকে তাহলে আমরা সেটাকে বলবো কি, যে এটা রুদ্ধতাপীয় পরিবর্তন, ঠিক আছে। প্রশ্নে যদি এরকম হঠাৎ বলা থাকে বা আকস্মিক ভাবে বলা থাকে তখন আমরা বলবো সেটা রুদ্ধতাপীয় পরিবর্তন, ঠিক আছে। চলো এখন তাহলে আমরা একটা ম্যাথ করে ফেলি, চলো একটা ম্যাথ করে ফেলি, ঠিক আছে। মোনালিসা আগে সব বুঝেছি, দিয়াও আলহামদুলিল্লাহ বুঝেছি, ঠিক আছে। তাহলে চলো তো দেখি আমরা একটা ম্যাথ করি,
একটা ম্যাথ করো, চলো একটা ম্যাথ করি। ম্যাথটা কি রকম দেখো, ম্যাথটা হচ্ছে এরকম। আচ্ছা ম্যাথের প্রশ্ন কি এখানে দিব? দেওয়া ঠিক হবে না। ম্যাথের প্রশ্নটা এখানে না দিয়ে আমি বরং ম্যাথের প্রশ্নটাকে হচ্ছে আমি পরের স্লাইডে দিয়ে দিই। হ্যাঁ, এটাই ভালো হবে। আমরা ম্যাথের প্রশ্নটাকে আমরা পরের স্লাইডে নিয়ে যাই। ওকে, ম্যাথের প্রশ্ন এখানে না দিই, এখানে দিই, কারণ আমাদের তো স্লাইড আছে, প্যারা নেই। স্লাইড বেশি হলে সমস্যা কি? হ্যাঁ, আমাদের কি স্লাইড বেশি হলে মানে গুগল ড্রাইভে থাকবে, গুগল ড্রাইভে একটা পরে একটা অ্যাকাউন্ট খুলে গুগল ড্রাইভ পড়ে থাকবে, সমস্যা নেই, খালি পাসওয়ার্ড মনে রাখতে পারলেই তো হইলো। আচ্ছা তাহলে আচ্ছা ওই স্লাইডে আমি তাহলে আরো কিছু কথা লিখি, স্লাইডটাকে একটু ভরি। হ্যাঁ, যেহেতু স্লাইডটা আসলে আমাদের ছোট ছোট হয়ে আছে না, তাহলে স্লাইডটাকে চলো একটু বড় করি। হ্যাঁ, কেন হঠাৎ পরিবর্তন বললে রুদ্ধতাপীয় পরিবর্তন হবে, ওই কথাটা একটু লেখো। কেননা হঠাৎ পরিবর্তনে তাপীয় আদান প্রদান হতে পারে না। আর রুদ্ধতাপীয় পরিবর্তন কখন হয় বলতো? যদি তাপের আদান প্রদান না হয়, dq = 0 হয়। কেননা হঠাৎ পরিবর্তনের ফলে, হঠাৎ পরিবর্তন হলে তাপের আদান প্রদান হতে পারে না। আদান প্রদান হতে পারে না। আর তাপের যদি আদান প্রদান না হয় তখন আসলে আমরা কি বলবো? তাহলে আমরা বলবো, অর্থাৎ তাপের আদান প্রদান না হওয়ার মানে কি? তার মানে dq = তখন আমাদের 0 হয়ে যায়। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কিন্তু dq 0 হয়। ঠিক আছে, তাহলে হঠাৎ করে যখন পরিবর্তন হয় তখন হচ্ছে আমাদের আসলে তাপের আদান প্রদান হতে পারে না, আর তাপের আদান প্রদান হতে না পারলে আমাদের রুদ্ধতাপীয় পরিবর্তন হবে, আর রুদ্ধতাপীয় পরিবর্তনে dq = 0 হবে। ঠিক আছে, আশা করি বুঝছে। চলো এখন একটা অঙ্ক করি। টায়ারে রক্ষিত কোনো গ্যাসের চাপ লিখো। টায়ারে, গাড়ির টায়ার আছে না, এই টায়ারে রক্ষিত কোনো গ্যাসের চাপ 109, অনেক বড়, 10, 98, 140.163 প্যাসকেল। 163 প্যাসকেল। হ্যাঁ, এত চাপে আছে একটা গাড়ির টায়ার, এত চাপ আছে একটা টায়ারের মধ্যে, এত চাপ সংরক্ষিত আছে। টায়ারটি হঠাৎ ফেটে গেলে, এই যে দেখো হঠাৎ, তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। টায়ারটি হঠাৎ ফেটে গেলে এর আয়তন 6 গুণ হয়। তার মানে আদি আয়তন যদি ধরো v1 = v, চূড়ান্ত আয়তন v2 = কত? 6v, 6 গুণ হয়ে গেছে। গ্যাসটা কত পরমাণুক বলে তুমি মনে করো? গামার মান বের করতে হবে। হ্যাঁ, গামা বের করে চেক করব গ্যাসটা কত পরমাণু, মানে টায়ারের ভেতর যে গ্যাসটা আছে সেটা কত পরমাণু, সেটা গামার মান বের করতে হবে। কত পরমাণুক হবে গ্যাসটি, কত পরমাণুক হবে। তাহলে দেখো কত চমৎকার একটা কোশ্চেন। এটা কিসের মধ্যে সম্পর্ক তোমরা আমাকে একটু বলবা? এটা কোন সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে? ভাইয়া একটু বলো তো, এটা কোন সূত্র দিয়ে ম্যাথটা করতে হবে আমাকে জাস্ট বলো। এই যে একটু আগে যে অনেকগুলো সূত্র পড়িয়েছি না, এই যে সূত্র পড়ালাম না, এই যে দেখো এই যে পাটালিগুড়ের সূত্র পড়লাম না, চাপ আয়তনের সম্পর্ক P1 V1 টু দি পাওয়ার গামা, তারপর এইটা T1 V1 টু দি পাওয়ার গামা -1, T2 V2 টু দি পাওয়ার গামা -1, তারপর পাটালিগুড় 1 গ্রাম। আমাকে বলো এই অঙ্কটা কোন সূত্র দিয়ে করব? এই অঙ্কটা আমরা কোন সূত্র দিয়ে করব বলো? এই অঙ্কটা আমরা কোন সূত্র দিয়ে করব? এই অঙ্কটা আমরা কোন সূত্র দিয়ে করব বলো? এই অঙ্কটা আমরা কোন সূত্র দিয়ে করব? এটা কি আরো ভালো আসতেছে? এখন কি লেখাটা মনে হয় আরো ভালো দেখতে পাবা, জিনিসটা এখন বোধহয় আরেকটু ভালো দেখা যাবে। বলো তো এটা কোন সূত্র? না, এটা পাটালিগুড়ের সূত্র না ভাই, এখানে তাপমাত্রা কোথায়? P1 T1 যে লিখবা ভাইয়া, টি কই? টি নাই। এখানে দেখো চাপ আছে আর আয়তনের কথা বলা আছে। এটা প্রথম সূত্র, P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। এটা হচ্ছে ওই সূত্র। ঠিক আছে, এটা পাটালিগুড়ের সূত্র মোটেও না। দেখো এখানে আমাদের টায়ারটা হঠাৎ করে ফেটে গেছে, এর আয়তন 6 গুণ হয়েছে। আচ্ছা, এখন টায়ার যদি ফেটে যায় ভাই, এখানে একটা জিনিস তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমি P2 কাকে ধরবো। দেখো P1 কত?
P1 কত? P1 কত? P1 হচ্ছে 10 98 140.163 প্যাসকেল। হ্যাঁ, হয়তোবা তোমরা বুঝতে পারছো না, এখানে তো P2 নাই, হ্যাঁ P2 আছে। টায়ার যদি ফেটে যায় বাতাসটা কোথায় চলে আসবে? বায়ুমণ্ডলে না? হ্যাঁ, বায়ুমণ্ডলের চাপ কত? 101 325 প্যাসকেল। এটা প্রশ্নে বলে নাই, এটা তো মুখস্থ। টায়ার যদি ফেটে যায় তাহলে বাতাসটা কোথায় ছড়িয়ে পড়বে? বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে। আমাদের বায়ুমণ্ডলের চাপ কত? 1 atm চাপ। 1 atm মানে কি? 101 325 প্যাসকেল। ঠিক আছে, তারপর দেখো, এখন মনে হচ্ছে না নিজের মাথার মধ্যে একটা বাড়ি দেই? এত বোকা কেন আমরা? এটা সহজ জিনিস। V1 কত? ভি বোকা না, আসলে প্র্যাকটিসের অভাব। প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। এটা কত? 6V। আমাকে বের করতে বলছে গামা কত। ভাই আমাকে বের করতে বলছে গামা কত। গামা ইকুয়াল টু হোয়াট? আমরা বের করব গামা ইকুয়াল টু হোয়াট। তাহলে দেখো P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। তাহলে আমরা জানি P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। ঠিক আছে, তাহলে আমাদের কত আসতেছে? P1 V1 টু দি পাওয়ার গামা সমান, আমরা গামা বের করব। ঠিক আছে, আমরা গামা বের করব ভাইয়া। তাহলে গামা যদি বের করতে চাও এক কাজ করো, V1 বাই V2 একসাথে করে ফেলো, তাহলে দুইটার উপরই গামা, তার মানে হোল টু দি পাওয়ার গামা সমান P2 বাই P1। আমরা গামা বের করব। তাহলে গামা যদি বের করো, V1 কত? V2 কত? 6V টু দি পাওয়ার গামা সমান P2 কত? P2 হচ্ছে 10 13 25। P1 কত? P1 হচ্ছে 10 98 140.163। তাহলে বা VV কাটা, তার মানে 1/6 টু দি পাওয়ার গামা সমান, এটা ভাগ করো কত আসে দেখো, এটা ভাগ করো কত আসে দেখো। উপরে 10 13 25 ভাগ, নিচে হচ্ছে 10 98 140.163, 0.092। আচ্ছা, তাহলে এখন দেখো তো, তুমি যদি গামা বের করতে চাও, তাহলে গামা যদি বের করতে চাও তুমি যেটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের কি করা উচিত? গামা যদি বের করতে চাই তাহলে এটা গামা যদি নিচে নিয়ে আসতে চাও তাহলে আসলে আমাদের কি করা উচিত বলো তো? পাওয়ার নিচে নিয়ে আসতে চাইলে উভয় পক্ষকে লন করা যায়। তাহলে আমরা যদি লন করলে তো আসলে আনসারটা নেগেটিভ চলে আসবে, তাই না? আচ্ছা, এক কাজ করি, ধরো 0.092 টু দি পাওয়ার 1/6, 0.092 টু দি পাওয়ার 6। আচ্ছা দাঁড়াও, এটা আমি কোথায় ভুল করেছি দেখি তো একটু। হ্যাঁ, একটু চেক করে নিই, একটু চেক করে দেখি। হ্যাঁ, আমাকে গামা বের করতে হবে 1/6। তাহলে যদি রিপ্লেস করে দেই 1/6 টু দি পাওয়ার 092 বা 0.092 টু দি পাওয়ার 1/6, ভুলটা কোথায় হচ্ছে? দাঁড়াও একটু চেক করে দেখি আমি। হ্যাঁ, আমার মনে হচ্ছে কোথাও একটু ভুল হয়েছে, একটু চেক করে দেখি। ভুল কিছুই না, ভুল ঠিক হয়ে যাবে, একটু চেক করে দেখতেছি, দাঁড়াও। গামা না, গামা অঙ্কটা কোথায়? আচ্ছা দাঁড়াও দেখছি। 1/6 টু দি পাওয়ার গামা, আমাকে বলছে গ্যাসটি কত পরমাণু, গামা বের করতে হবে। এটা তো ঠিক আছে, এখান থেকে কি করতে হবে? গামা উপরের জিনিস যদি নিচে আনতে হয় তাহলে এই পাশে লন চলে আসে, তাই না? উপরের জিনিস যদি নিচে আনতে হয়
লন যদি আসে লন 1/6 নেগেটিভ চলে আসে, তাই না? আচ্ছা দাঁড়াও, আমি একটু একটু বুঝে নিই। হ্যাঁ, একটু অপেক্ষা করো সবাই, আমি হঠাৎ করে জিনিসটা ভুলে গেলাম। কত পরমাণু, কত পরমাণু, কত পরমাণুকের ম্যাথ? না, এই ম্যাথ এখন পাচ্ছি না, এই মুহূর্তে কোথাও খুঁজেও পাচ্ছি না। গামা 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 এদিকে আনলে কি হয়? 1/1 গামা 1/6 টু দি পাওয়ার গামা সমান হচ্ছে 0.9092। তাহলে আসলে এখানে কি করতে হয়? এখানে কি লন করব নাকি কি করবো? তোমরা একটু বলো তো, তোমাদের মনে আছে কিনা একটু বলো তো, তোমাদের মনে আছে কিনা একটু বলো, এখানে আসলে কি করা উচিত? লন 1/6, লন 1/6 যদি উভয় পক্ষে যদি লন নেই তাহলে এটা আসবে লন গামা, তখন নিচে চলে আসবে লন গামা 1/6 ইকুয়াল টু লন 0.092। তাহলে লন 1/6 ইকুয়াল টু -1.79 গামা ইকুয়াল টু লন 0.092 মাইনাস 2. দাঁড়াও আমি আগে করে নিই, হ্যাঁ, 386। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি -1.79 দিয়ে, ও হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আসলে আমি একটু সন্দেহ ছিলাম আসলে এটা এইভাবে হবে কিনা। হয়েছে, দেখো 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 সবাই দেখো, আমাদেরই মজা দেখো দেখো। তাহলে দেখো গামাকে নিচে নামাতে হবে, গামা বের করতে হবে না? হ্যাঁ, পাওয়ারকে যদি নিচে নামাতে হয় তাহলে লন করতে হয়, লন। তাহলে লন এক পাশে নিলে রাগ করবে না, দুই পাশে নিতে হবে। তাহলে এই পাশে লন নাও, লন নিলে কি হবে? এই যে গামাটা আছে না, এই গামাটা নিচে চলে আসবে। তাহলে লন 1/6, তখন গামাটা এখানে গুণাকারে চলে আসবে। তাহলে এই পাশে যদি লন নাও, এই পাশেও তো লন নিতে হবে 0.092। ঠিক আছে, মানে গামাকে মাথার জিনিসকে নিচে নামাবো, মানে একদম মাথায় উঠে গেছে না, বেশি লাই দিয়ে মাথায় তুলে ফেলছো না, এখন নিচে নামাইতে হবে। কিভাবে নিচে নামাবা? লন নিয়ে আসবা, উভয় পক্ষে লন নিয়ে আসছো, লন আনলে গামা নিচে চলে আসবে গুণাকারে। এখন এই লন 1/6 করলে কত আসে? লন 1/6, লন 1/6 করলে আমাদের আসে -1.79 এটার গামা। আর লন 0.092 করলে কত আসে? লন 0.092, এটা আসবে -2.385, তাহলে 2.386 এরকম আসবে। ঠিক আছে, যদি এরকম আসে তাহলে একটু ছোট করে দিই, তাহলে এই স্লাইডে আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। একটু ছোট করি, আচ্ছা সরি, এটা আমি আসলে কেটে দিলাম কেন? এটা তো ছোট হবে, এইটা ছোট হবে, এটা কাটা যাবে না, এটা ছোট করতে হবে। এটা কাটবা না, এটা ছোট করবা। হ্যাঁ, আহা এদিকে চলে যাচ্ছে কেন, দুষ্ট হয়ে গেছে বেশি। দেখো দেখো এটাকে তাহলে আমাদের ছোট করতে হবে। তাহলে আমরা যদি এটাকে যদি ছোট করি, ছোট করার জিনিস তো খুঁজেই পাচ্ছি না। দাঁড়াও, এত দুষ্টামি করলে হয়? হ্যাঁ, কথা শোনে না, ওই দেখো কই চলে যাচ্ছে, এই আসছে, পাইছি, এতক্ষণে সে আমার বাগে আসছে, তাই না? আচ্ছা, এটাকে যদি একটু যদি ছোট করো, এটাকে যদি তোমরা আরেকটু ছোট করে দিই, আরেকটু ছোট করলে জিনিসটা আসলে কত আসতেছে দেখো তো, আমার আসতেছে বা গামা ইকুয়াল টু কত আসবে? -2.386 ডিভাইডেড বাই -1.79। তাহলে ভাগ করলে কত আসে? 2. মাইনাস মাইনাসে কাটা, তাহলে 2.386 ডিভাইডেড বাই 1.79, 1.33 আসবে। গামার মান 1.33 মানে কি? গ্যাসটা ত্রিপরমাণু গ্যাস। গামার মান 1.33, তার মানে কি? তার মানে হচ্ছে গ্যাসটা ত্রিপরমাণু গ্যাস। ঠিক আছে,
ঠিক আছে, সবাই বুঝছি গামার মান যদি 1.33 হয় তাহলে আমাদের গ্যাসটা কি আসবে ভাই? আমাদের গ্যাসটা আসবে একটা ত্রিপরমাণু গ্যাস। ঠিক আছে, গামার মান 1.33, তার মানে হচ্ছে আমাদের যে গ্যাসটা সেটা হচ্ছে একটা ত্রিপরমাণু গ্যাস। ঠিক আছে, তো এই অঙ্কটা করতে গিয়ে আমাদের খামাকে একটু কষ্ট করা লাগছে, কারণ ভাইয়া হঠাৎ করে একটু ভুলে গিয়েছিলাম জিনিসটা। তাহলে যেহেতু এটা 3.33, তার মানে এটাকে আমরা তখন কি বলবো? এটা একটা, বলছে না কি ধরনের গ্যাস তুমি মনে করো? এটা একটা ত্রিপরমাণু গ্যাস, এটা একটা ত্রিপরমাণু গ্যাস। ওকে, তো সবাই বুঝছি কিনা বলো 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 বলো, সবাই বুঝছি কিনা? ঠিক আছে, নবনীশ যারা 1.32 1.33 একই কথা, ফেরা নেই, হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি আরেকবার একটু রিভিউ করে দিই। হ্যাঁ, মানে এই জায়গায় আমার অনেকক্ষণ সময় নষ্ট হয়ে গেছে, তার জন্য সরি, দুঃখিত। তো দেখো P1 কত? P1 হচ্ছে টায়ারে রক্ষিত গ্যাসের চাপ। P2 কত? যখন টায়ার ফেটে গেছে তখন গ্যাসটা হচ্ছে আমাদের কি হচ্ছে? বায়ুমণ্ডলে চলে আসছে, তখন P2 হচ্ছে বায়ুমণ্ডলের চাপ 10 13 25। V1 কত? V2 কত? 6 গুণ বেড়েছে 6V। তারপরে এইভাবে অঙ্ক করবা, এই জায়গায় এসে লন দিয়ে গুণ করবা, লন দিয়ে গুণ করলে গামা নিচে চলে আসবে, হিসাব করে ফেলবা, শেষ, ত্রিপরমাণু গ্যাস। চলো এখন আর কি আছে কিছু? না ভাইয়া আজকে ঠিক আছে, বুঝেছি, ঠিক আছে ভাইয়া, সুমাইয়া বুঝেছি। আমাদের হচ্ছে কে আরেকজন হচ্ছে আমাদের হচ্ছে দিয়েও বুঝতে পেরেছে। তো আমি আজকে কি আর যাব? অলরেডি 10টা বেজে গেছে, আজকে আসলে আমার মনে হয় না আর যাওয়া উচিত, কারণ এখন যদি আমরা ম্যাথ করতে যাই তাহলে যেটা হবে আমাদের একটু সময়টা একটু লেন্দি হয়ে যাবে, আমাদের আসলে রেস্টেরও দরকার আছে, নাকি? রেস্টেরও প্রয়োজন আছে। আমরা তো আজকে অনেকক্ষণ পড়লাম, আজকে আমরা কি পড়লাম ভাইয়া? তাহলে আজকে একটু দেখাই দিই তোমাদেরকে আমি কি পড়লাম, এবং যারা আছো একদম শেষ একটা কি করবা? শেষে একটা ছবি তুলে নিবা। হ্যাঁ ভাইয়া এখানে দাঁড়াবো, একটা ছবি তুলে নিবা। আজকে যে আমরা যে পড়লাম, এই পড়াটার একটা হচ্ছে আমরা একটা কি রাখবো? একটা স্মৃতি রাখবো, এবং ওই ছবিটা হচ্ছে তোমরা সবাই একটু গ্রুপে একটু দিয়ে দিও। ঠিক আছে, গ্রুপে দিয়ে দিও যারা লাস্ট পর্যন্ত আছো। দেখো আজকে আমরা কি পড়লাম। আজকে আমরা পড়লাম, প্রথমে আমরা যেটা পড়েছি সেটা হচ্ছে শক্তির নিত্যতা এবং তাপ শক্তি নিয়ে আমরা অনেকক্ষণ বকবক করলাম। তারপর আমরা কি পড়লাম? তারপর আমরা পড়েছি এই জিনিস মানে শক্তি নিয়ে পড়াশোনা করেছি, ম্যাথ করেছি, এই রিলেটেড বুলেটের ম্যাথ। তারপরে এই যে একটা বরফ যদি পতিত হয় তাহলে আমরা তাপ শক্তি গতিশক্তি দিয়ে আমরা দুইটা ম্যাথ করেছি। তারপর আমরা কোথায় চলে গেছি? তারপর আমরা গ্যাসের মোলার আপেক্ষিক তাপ নিয়ে পড়াশোনা করেছি। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ থেকে আমরা হচ্ছে এদের একক নিয়ে পড়াশোনা করেছি। তারপর আমরা দেখেছি সিপি সিবি থেকে বড় কেন ভাইয়া, এটা আমরা দেখেছি। তারপর আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের সিপি সিবির মধ্যে সম্পর্ক, সিপি বাই সিবি ইকুয়াল টু গামা। একটা অনুধাবনমূলক প্রশ্ন তোমাদেরকে পড়তে বলেছি, সিপি এর ঢাল সিবি এর ঢাল অপেক্ষা গামা গুণ খাড়া হয় কেন। তারপর আমরা পড়েছি কি? আমরা ফাইনালি পড়েছি যে সিপি বাই সিবি সমান গামা। এক পরমাণু গ্যাসের জন্য গামার মান 1.66, দ্বি পরমাণু গ্যাসের জন্য 1.41, ত্রি পরমাণু গ্যাসের জন্য 1.33, এবং সবশেষে আমাদের যে কাঙ্ক্ষিত জিনিস ছিল, এই যে বারবার বলছিলাম সিপি এবং সিবি এর অনুপাত বিয়োগফল সবসময় আর এর সমান হয়, এই জিনিসটা পড়েছি। ঠিক আছে, তারপর আমরা এই রিলেটেড জিনিস দিয়ে আমরা তিনটা ম্যাথ করেছি। হিলিয়ামের জন্য সিপি সিবি এর মান কত বের করো, তারপর হচ্ছে আমাদের অক্সিজেনের জন্য সিপি সিবি এর মান কত বের করো, তারপর আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য সিপি ও সিবি এর মান কত বের করো, এক পরমাণু, দ্বি পরমাণু, ত্রি পরমাণু। তারপর আমরা সমষ্ণ প্রক্রিয়া এবং রোধতাপীয় প্রক্রিয়ায় চাপ, তাপমাত্রা, আয়তনের সম্পর্ক দেখেছি, পাটালি গুড়ে 1 গ্রাম শিখেছি, তাই না? তারপর এই যে রোধতাপীয় প্রক্রিয়ায় চাপ ও আয়তনের সম্পর্ক, P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা। আয়তন তাপমাত্রার সূত্র হচ্ছে আমাদের T1 V1 টু দি পাওয়ার গামা -1 সমান T2 V2 টু দি পাওয়ার গামা -1। চাপ ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে পাটালি গুড় 1 গ্রাম সমান পাটালি গুড় 1 গ্রাম। তো আমি ভাইয়া পড়িয়েছি কোনটা, আর বইয়ে সব জায়গায় কিভাবে দেখবো এটাও দেখিয়েছি। সবুজটা আমরা বাদ দিব, আমরা এটা দিয়ে ম্যাথ করব। দুই ভাবে ম্যাথ করলে আমাদের আনসার সেম আসবে। ঠিক আছে, তারপর আমরা কি দেখেছি? আমরা একটা নোট পড়েছি, প্রশ্ন যদি হঠাৎ করে বা আকস্মিকভাবে চাপ বা আয়তন পরিবর্তনের কথা বলা থাকে তবে রুদ্ধতাপীয় পরিবর্তন হবে, কেননা হঠাৎ পরিবর্তন হলে তাপের আদান প্রদান হতে পারে না। তাপের আদান প্রদান না হলে dq সমান 0 হয়, আমরা জানি রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় dq ইকুয়াল টু 0 হয়। এবং ফাইনালি আমরা কি করেছি? ফাইনালি আমরা হচ্ছে একটা ম্যাথ দেখলাম, যে একটা টায়ারের ম্যাথ দেখলাম, তাই না? ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি। আচ্ছা ঠিক আছে, দিয়েও বলছো ভাই এখানেই রাখেন, ঠিক আছে এখানেই রাখবো। ঠিক আছে, ইশফার আসছো, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো ঠিক আছে, ইশফার কিন্তু আমাদের বর্তমানে যে কন্টেস্টটা হচ্ছে সেই কন্টেস্টের জন্য আমি যদি 5 জন মানুষকে খুব যদি মানে কৃতজ্ঞতা জানাতে চাই বা আমরা যদি ধন্যবাদ দিতে চাই, তার মধ্যে ইশফার একজন। তাহমিদ, ইশফার, তারপর আমাদের ফারিহা, তারপর হচ্ছে আমাদের জান্নাত, তারপর হচ্ছে তন্নি, এবং হচ্ছে আমাদের জান্নাতুল প্রীতি। ওরা আসলে আমাদের এই 5 জন হচ্ছে আমাদের পুরো প্রোগ্রামটা আসলে কো-হোস্ট
হোস্ট বা আমরা বলতে পারি মডারেটর হিসেবে তারা কাজ করছে। তারা দেখবে যে তোমরা কেউ যদি পোস্ট করো, তোমাদেরকে পোস্ট সংশোধন করে দেওয়া, বারবার পোস্টগুলো চেক করা, তোমরা পোস্ট সঠিক ফরম্যাটে দিচ্ছ কিনা, তারপর হচ্ছে তোমাদের সবকিছু রিঅর্গানাইজ করা, তোমাদেরকে যাবতীয় যত হেল্প করা সবাই কিন্তু তারাই করছে। তাহলে এই 5 জনের জন্য কিন্তু আমরা কিন্তু একটা হাততালি দিতেই পারি। এই 5 জনকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এতটা কষ্ট করার জন্য। ঠিক আছে, তো আমরা এই জিনিসটা পড়লাম। তো এই জিনিসটা যদি পড়ে থাকি ভাইয়া, আমি একটা কাজ করি, এই যে আমাদের লাস্ট যে টপিক আছে সেই টপিকটার সামনে এটা হচ্ছে আমাদের আজকে টাইম ল্যাব। তো আমরা আজকে কতক্ষণ ক্লাস করলাম ভাইয়া? আজকে আমরা দেখো 1 ঘন্টা 42 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত আমরা কি করলাম, আমরা আজকে ক্লাস করেছি। ঠিক আছে, তাহলে চলো একটা স্ক্রিনশট সবাই নিয়ে ফেলো। হ্যাঁ, সবাই হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো সবাই। আমরা আজকে 1 ঘন্টা 42 মিনিট এবং 12 সেকেন্ড এই সময়টা আজকে আমরা কি করেছি, ক্লাস করেছি। তো সবাই স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু ডান লিখে দিবা। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে একটু ডান লিখে দিবা। ওকে, করো করো, স্ক্রিনশট নেওয়া হলে ডান দিয়ে দিবা। তা আশা করি হয়ে গেছে। এর থেকে বেশি সময় আসলে পোস্ট দিয়ে দাঁড়ায় থাকা যায় না। ঠিক আছে, তাহলে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই স্ক্রিনশট নিয়েছো কিনা বলো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ডান ডান ডান। তো যারা যারা নিতে পেরেছো সবাই হচ্ছে সেটা একটু আমাদেরকে কি করে দিতে হবে, সেটা একটু পোস্ট করে দিবা। ঠিক আছে, স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে, পোস্ট করে দিবা। আজকে আমাদের এই সময়টা আমরা হচ্ছে পড়াশোনা করলাম। এবং আগামীকাল আমাদের ক্লাসটা কখন হবে ভাইয়া? আগামীকালকেও আমাদের ক্লাসটা আগামীকাল সন্ধ্যা 7টায় আমরা কি করব, আগামীকাল সন্ধ্যা 7টায় হচ্ছে আমাদের এসএসসি 2025 ব্যাচের জন্য যে 2টা পেইড কোর্স শুরু হবে নভেম্বরের 1 তারিখ থেকে, সেটা লঞ্চ করব আগামীকাল সন্ধ্যা 7টায়। সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে আগামীকাল সন্ধ্যা 7টায়। এবং তারপরেই কিন্তু ওটার পরেই, ওটা হয়তো আধা ঘন্টার মতো সময় লাগবে, ওটার পরেই 8টার সময় মানে ওই সেটআপেই দেখা যাবে। জাস্ট লাইভটা অফ করে আবার হচ্ছে আমরা লাইভে যাব 8টার সময় ইনশাআল্লাহ। আগামীকাল আবার তোমাদের সাথে দেখা হবে। তো আজকের ক্লাসটা আমি তাহলে এখানেই শেষ করছি। এই ক্লাসের পিডিএফ আমি তোমাদেরকে ক্যাপশনে দিয়ে দিব, প্লাস ইউটিউবে আপলোড হয়ে যাবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে। এবং সবাই ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, এবং শরীরের প্রতি অবশ্যই যত্নশীল হবে, যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, শরীর খারাপ হওয়ার প্রবণতা এখন অনেক বেশি। তো গরম থেকে হঠাৎ করে ঠান্ডা পড়ছে, তো এই কারণে সবাই শরীরের দিকে নজর রাখবা এবং হচ্ছে সবাই হচ্ছে ভালো করে পড়াশোনা করবা, এবং এটাই আসলে প্রত্যাশা করি। আর সবাই অবশ্যই যেটা করবা, আমাদের যে কন্টেস্ট হচ্ছে সেই কন্টেস্টে অবশ্যই সবাই পার্টিসিপেট করবা, কারণ এটা একটা অনুভূতির জায়গা। তুমি একটা কলেজে পড়ো, সেই কলেজ সম্পর্কে তোমার অনুভূতি প্লাস তোমাদের কলেজের যে চিত্র, সেটা হচ্ছে তুমি ভিডিও বা ছবির মাধ্যমে সবার কাছে ছড়িয়ে দিতে পারছো। আমিও একটু দেখতে চাচ্ছি আসলে আমার স্টুডেন্টরা যারা যেখানে আছে, যে যেখানে আছে, তাদের কলেজগুলো দেখতে কেমন। হ্যাঁ, এটা আসলে আমাকেও অনেক বেশি আবেগী করে, বা আমাকেও অনেক বেশি এটা কি বলবো, ভালো লাগে, জিনিসটা অনেক ভালো লাগে আমাদের সবার কাছে। ঠিক আছে, তাহলে ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, ওকে সোমায়া, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম সবাইকে।